তবে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আমি একটু চেক করে নিই আমাদের সেট আপ সব ওকে আছে কিনা। অল ওকে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। তো আজকে লেকচার নাম্বার 14। আজকে আমরা বেশ কিছু ছোট ছোট টপিক জানবো। কেমন, প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। দেখবে স্টুডেন্টদের এগুলো নিয়ে ভালো কনসেপ্ট থাকে না। যেমন ধরো প্রতিপ্রবাহ, অনুপ্রবাহ, বারবার শব্দগুলো আসে বাট এগুলোর ডিটেল কিন্তু পারে না। আবার শুরুতে একটা টপিক পড়বো মাস ডিফেক্ট, জাল টাকা শনাক্তকরণ, এই টপিকটাও আজকে পড়বো। এমআরআইও আমরা দেখে নিব। এরপর আমরা দ্রাব্যতার মধ্যে চলে যাব। তো একটু দেখো, ফার্স্টে আমি যে টপিকটা বলছি এটা হচ্ছে মাস ডিফেক্ট, বাংলাটা হচ্ছে ভর ত্রুটি। কেমন, মাস ডিফেক্ট। তো দেখেই বুঝতে পারছো কোথাও মনে হচ্ছে একটা ডিফেক্ট আছে বা ত্রুটি আছে, তাই না? কোথাও একটা কি আছে বলো তো, ডিফেক্ট আছে বা ত্রুটি আছে, এটা বুঝাতে চাইছে। কীরকম, যেমন ধরো আলাদাভাবে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি প্রোটনের ভর কত, প্রোটনের ভর কত, 1.0078 AMU। কেমন, অ্যাটমিক মাস ইউনিটে লিখছি। এখন দেখো তো নিউট্রনের ভর কত, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আলাদাভাবে, 1.0089 AMU। প্রোটনের চেয়ে সামান্য কি বেশি দেখা যাচ্ছে। ইলেকট্রনের ভর কম অনেক, তাই না? তো এটা 9.1 × 10⁻³ কেজি জানি, তো এটাকে এমইউতে লিখলে 0.0054 এমইউ। এবার তোমরা বলো, একটা হিলিয়াম পরমাণুতে কি আছে? দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। তো আমরা যদি এখন হিলিয়াম পরমাণুর ভর হিসেব করি, ভর কত দাঁড়ায়? হিলিয়াম পরমাণুর ভর দাঁড়ায় দুইটা প্রোটন, তাহলে 2 ইন্টু, দেখো ওর মধ্যে দুইটা প্রোটন আছে, 2 ইন্টু কে 1.0078 প্লাস দুইটা নিউট্রন, তাহলে 2 ইন্টু 1.0089 প্লাস দুইটা ইলেকট্রন 1 বলছি 0.0054 এমইউ। তো এখান থেকে হিসেবে কত আসে? হাজারি স্যারের বইয়ে কেন জানি এই জিনিসটা আমার সুন্দর মতো চোখে পড়ে নাই, আছে হয়তো এদিক সেদিক করে। ঠিক আছে, তেজস্ক্রিয়তার সাথে এই টপিকটা আমাদের পড়ে ফেলতে হবে। তো এটা আসছে আমার 4.03448 এমইউ। কিন্তু হিলিয়ামের প্রকৃত ভর কত? 4 এমইউ। কিন্তু হিলিয়ামের প্রকৃত ভর হিলিয়াম পরমাণুর মানে বুঝছো, নিউট্রন বা প্রোটনগুলোর ভর হচ্ছে এরকম। কিন্তু আমরা যখন পরমাণুর মধ্যে প্রোটন নিউট্রন সব একসাথে থাকছে, তখন কিন্তু ওর ভর হয়ে যাচ্ছে কত? সব যখন একসাথে থাকছে তখন ওর ভর হয়ে যাচ্ছে কিন্তু 4.03448 এমইউ। কেমন, যখন সবাই একসাথে থাকছে। ভুল বলেছে একটু দেখো, মানে যখন আমরা আলাদা আলাদা করে হিসেব করছি তখন হচ্ছে কত? 4.03448। যখন সবাই একসাথে থাকছে তখন ভরটা কি হয়ে যাচ্ছে? 4 এমইউ। এর মানে ভরটা হচ্ছে কি বলতো, একটু কমে যাচ্ছে। কেমন, ভরটা হচ্ছে কি বলতো, একটু কমে যাচ্ছে। তো এবার দেখো তো এখানে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি কি হয়, মানে হিসেবে আসার কথা ছিল হচ্ছে কি এইটা,
মানে ওর ভিতর 2টা প্রোটন 2টা নিউট্রন 2টা ইলেকট্রন আছে, ওই হিসেবে এটা আসার কথা ছিল এইটা, কিন্তু প্রকৃতপক্ষে দেখছি এটা কি আসছে বলতো, একটু কম আসছে, 4.03448 মাইনাস কত 4 এমইউ। ঠিক আছে, এত এমইউ। তো দেখা যাচ্ছে আমরা পরমাণুতে একটা ভর হারাই যাচ্ছে। পরমাণু যখন গঠিত হচ্ছে এর ভিতরে যত ভর হওয়া উচিত এর চেয়ে একটা ভর কম হচ্ছে, এটাকে আমরা বলছি মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এটাকে এম দিয়েও লেখা যায়, এটাকে ডেল এম দিয়েও লিখে। ঠিক আছে, এটাকে এম দিয়েও লিখে, এটাকে কি দিয়ে লিখে, ডেল এম। ভর ত্রুটিকে তুমি এম দিয়েও লিখতে পারো, বা দেখবো অনেক বই এটাকে ডেল এম দিয়ে লিখছে। কেন? কারণ 2টা ভরের তফাতের জন্য ডেল এম। তো এখন কোয়েশ্চেন হচ্ছে এই হারানো ভরটা কই যাচ্ছে। ঠিক আছে, এই হারানো ভরটা কই যাচ্ছে, আগে এইটুকু একটু লিখে নাও। তাহলে ভর ত্রুটি কি জিজ্ঞেস করলে, পরমাণুর প্রকৃত ভর আলাদাভাবে প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের ভর হতে হিসেবকৃত ভর অপেক্ষা কম হয়, একে হারানো ভর বা ভর ত্রুটি বলে। কেমন? অর্থাৎ পরমাণুর প্রকৃত ভর কি হচ্ছে, আলাদাভাবে প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা ও ভর হতে প্রাপ্ত হিসেব হতে কি হয়, কম হয়। ঠিক আছে, একে ভর ত্রুটি বা হারানো ভর বলে, মাস ডিফেক্ট। তো এবার দেখো এই ভরটা কই যাচ্ছে, এই ভরটা কই যাচ্ছে, এটার খুব সুন্দর একটা সলিউশন আমরা আইনস্টাইনের ভর শক্তি সমতুল্যতা ইকুয়েশন থেকে পাই। এর মানে এই ভরটা কিসে পরিণত হচ্ছে, শক্তিতে পরিণত হচ্ছে। এটা হারানোর কিছু নেই, মানে কোথাও তো যাচ্ছে, নিশ্চয়ই নিঃসন্দেহে কিছুতে কি হচ্ছে, রূপান্তর হচ্ছে। তো এটার একটা ভালো এক্সপ্লেনেশন কি বলছে, আইনস্টাইনের ই ইকুয়াল এমসি স্কয়ার, ইকুয়াল এমসি স্কয়ার। দেখো এর মানে এখানে ভরটা কত আছে, 0.03448 মনে হয়, তাই না? 0.03448 এমইউ, 0.03448 এমইউ। এক এমইউ সমান কত, 1.66 ইন্টু 10⁻27 কেজি। কেমন, এটা বুঝতে পারছো? এটা ছিল এমইউ, এমইউকে আমরা কিসে নিয়ে গেছি, কেজিতে নিয়ে গেছি। আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তাহলে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখান থেকে কত আসে, 3448 ইন্টু 1.66 ইন্টু 10⁻27, অর্থাৎ এমইউকে কেজিতে নিয়ে গেলাম, 3 ইন্টু 10⁻8 এর স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়েছি 5.15 ইন্টু 10⁻12 জুল। সাধারণত এই শক্তিগুলোকে ইলেকট্রন ভোল্ট এককে লেখা হয়। তাহলে ইলেকট্রন ভোল্ট এককে লিখতে গেলে আমাদের কি করতে হবে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে। 1 ভোল্ট বিভব পার্থক্যে ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ কাজ করার লাগে তাকে বলা হচ্ছে কি, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিন্তু অনেকে ভাবে হচ্ছে চার্জের একক, না, এটা হচ্ছে কিসের একক, দেখো শক্তির একক। জুলের জায়গায় ইলেকট্রন ভোল্ট লিখেছে, এর মানে এটাও শক্তির একক, এটাও কি শক্তির একক। (32.195 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 10⁶ ইলেকট্রন ভোল্টকে আমরা কি লিখে ফেলতে পারি বলো তো, মেগা ইলেকট্রন ভোল্ট। কেমন, আমরা একটা ম্যাথ করেছি, মোটামুটি কনসেপ্টের আইডিয়া পেয়েছি। ঠিক আছে, এরপর আমরা যখন আরেকটা প্রবলেম করব দেখবে এই জিনিসটা আমাদের একদম মাথায় সেট হয়ে যাবে। তখন বলছে ভর যেটা, এটা কিসে পরিণত হচ্ছে, শক্তিতে পরিণত হচ্ছে। খুব ভালো কথা। তাহলে এই শক্তিটা কিসে ইউজ হচ্ছে, এই শক্তিটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। ঠিক আছে, এটাকে বন্ধন শক্তি বলতে পারি বাংলায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বাইন্ডিং এনার্জি। বাংলাটা একটু কেমন জানি লাগছে, বাইন্ডিং এনার্জি। এর মানে নিউক্লিয়াসে যে প্রোটন থাকে বা নিউট্রন থাকে, এদেরকে একসাথে আবদ্ধ করে রাখার কাজে বলছে এই শক্তিটা ইউজ হচ্ছে। তাহলে এটা কি করছে বলতো, এই যে শক্তিটা বাইন্ডিং এনার্জি, এটা কি করছে, নিউক্লিয়াসকে স্থায়িত্ব দেয়। এই শক্তিটা কি করছে, ভরটা কিসে পরিণত হয়েছে, শক্তিতে পরিণত হয়েছে। শক্তিটাকে বলা হচ্ছে কি বাইন্ডিং এনার্জি। কেমন, এই বাইন্ডিং এনার্জিটা কি কাজ করছে, নিউক্লিয়াসে তো প্রোটন প্রোটন এরা ছিটকে যেতে চায়, এরপর নিউট্রন আছে, এদেরকে একসাথে রাখার কাজে কি হচ্ছে বলতো, এই বাইন্ডিং এনার্জি ব্যবহার হচ্ছে। এর মানে নিউক্লিয়াসকে স্থায়িত্ব দেয়, নিউক্লিয়াসকে স্থায়িত্ব দেয়। তাহলে তোমাকে 4টা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি দেওয়া আছে,
ধরো 2, 5, 10, 15, তোমাকে বলবে হচ্ছে কোন নিউক্লিয়াসটি অধিক স্থায়ী। তাহলে যার বাইন্ডিং এনার্জি বেশি তার নিউক্লিয়াস কি হবে? এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, এটা নিউক্লিয়াসকে কি করছে? স্টেবিলাইজ করছে, স্থায়িত্ব দিচ্ছে। ঠিক আছে, তাহলে আরেকটা পয়েন্ট আমরা কি বলতে পারি, যার যার বাইন্ডিং এনার্জি যত বেশি, যার বাইন্ডিং এনার্জি যত বেশি, সে নিউক্লিয়াস তত স্থায়ী। যদি এখানে পার নিউক্লিয়নের হিসাবও দরকার হয়, নিউক্লিয়াস তত স্থায়ী। আমরা জাস্ট এটার সিগনিফিকেন্স বোঝার জন্য এইভাবে বললাম, এরপর আরও হিসাব দরকার আছে, যদি এটা আমাদের লাগে না। ঠিক আছে, বাইন্ডিং এনার্জি যত বেশি সেই নিউক্লিয়াস কি হবে, মানে শক্তি বেশি ওকে একত্রে রাখার জন্য। কেমন? তো এখান থেকে এখন কোয়েশ্চেন কি ঘুরাতে পারে? কোয়েশ্চেন কি কোনোভাবে ঘুরাতে পারে? এবং বইয়ের দ্বারা কোয়েশ্চেন দিল, কোয়েশ্চেন কি কোনোভাবে ঘুরাতে পারে? পারে। কেমনে? এটা আমরা হিসাব করেছি কি, প্রতিটা পরমাণুর জন্য হিসাব করেছে। কেমন? তো এখন বুয়েট কোয়েশ্চেন দিল হচ্ছে 1 মোলের জন্য বন্ধন শক্তি এত মেগা ইলেকট্রন ভোল্ট পার মোল। তাহলে তোমার ফার্স্ট কাজ কি বলো তো? পার মোল, 1 মোলে 6.023 × 10⁻23 সংখ্যক কি আছে? পরমাণু আছে। এটা দিয়ে ভাগ করে আমি কিসের জন্য পেয়ে যাব? প্রতি পরমাণুর জন্য। এরপর তুমি বন্ধন শক্তি দেওয়া আছে মানে সি এর মান জানো, তুমি কি পেয়ে যাবা? ভর ত্রুটি পেয়ে যাবা। ঠিক আছে, ভর ত্রুটি পেয়ে যাবা। আরও এক এক্সট্রা স্টেপ দিতে পারে, তোমাকে বের করতে বলতে পারে প্রকৃত ভর কত। এর মানে এটা দেয়া আছে, তাহলে তুমি এখান থেকে হিসেব করবা এমনি বর কত হয়, তাহলে একটা এইটা ভর ত্রুটি তুমি জানো, এমনি বর জানো, তাহলে তুমি এখান থেকে প্রকৃত ভর পেয়ে যাবা, প্রকৃত ভর পেয়ে যাবা। দেখি আমাদের কোয়েশ্চেনে আমরা মেগা এক্সাম নিলে এরকম একটা প্রশ্ন দিব তোমাদের। কেমন? এরকম একটা প্রশ্ন দিব। দেখি আরেকটা কোয়েশ্চেন আমরা করে ফেলি। এই কোয়েশ্চেনটা আসছে, এটা করলে আমরা আরেকটু ভালো বুঝবো। নেপচুনিয়াম পিটা ছোট হবে, নেপচুনিয়ামের প্রকৃত ভর দেয়া আছে এত। কেমন? এর প্রকৃত ভর দেয়া আছে এত। উহার ভর ত্রুটি কত? ভর ত্রুটিকে কি দিয়ে লিখে? সবাই একটু বলে ফেলি তো, ভর ত্রুটিকে কি দিয়ে লিখে? এম দিয়েও লেখা যায়, বাকি দিয়ে লিখে বলো তো, আরো বেশি লিখে ডেল এম দিয়ে। কেমন? ডেল এম দিয়ে। এর মানে ভরের ত্রুটি, সেজন্য ডেল, পরিবর্তনটা বুঝাচ্ছে, সেজন্য ডেল দিয়ে কি বুঝায়? পরিবর্তন। নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর যথাক্রমে দেয়া আছে এত। ঠিক আছে, তাহলে এবার দেখো তো, এর মধ্যে প্রোটন কয়টা আছে? 93টা। ঠিক আছে, এর মধ্যে প্রোটন কয়টা আছে? ইলেকট্রনও কি আছে? 93। কেমন? নিউট্রন কত আছে তাহলে? 237 থেকে আমরা 93টা বাদ দিব। এটা কি তেজস্ক্রিয়? অবশ্যই তেজস্ক্রিয়, তাই না? এটা কি নেপচুনিয়াম, এগুলো কি তেজস্ক্রিয়? 82 এর বেশি হলে সাধারণত এগুলোকে আমরা তেজস্ক্রিয় ধরে নিই। এর এমনি দেখো প্রোটন আর নিউট্রন রেশিওটা কি, একটু এদিক সেদিক। প্রোটন নিউট্রন রেশিও যদি এদিক সেদিক হয় তখন মৌলগুলা, এর কম বা বেশি হয় তখন মৌলগুলা স্থায়িত্বের জন্য কি হয়? তোমার তেজস্ক্রিয়তা দেখায়। 144, 237 থেকে 93 বিয়োগ করলাম। তাহলে এবার আমরা নেপচুনিয়ামের ভর হিসেব করব। সমান কি আছে দেখো তো, এর মধ্যে প্রোটন আছে 93টা, বই গুণ 1.0078। ঠিক আছে, এরপর এর মধ্যে নিউট্রন আছে কয়টা? 144টা, 0089। ঠিক দিয়েছে না? এরকম এটা দিয়েছে, হ্যাঁ। এরপর ইলেকট্রন আছে কয়টা? 93টা, 0.00054। .0089। ম্যাথটা একটু করো তো, দেখো একটু করে নাও সাথে, বুঝো। তাহলে এটা কত আসছে? 239.05722 AMU। সুতরাং ভর ত্রুটি ডেল এম দিয়েও লিখতে পারে, এম দিয়েও লিখতে পারে, এটার জন্য তোমার কোনো ভুল নেই, কিছু না লিখলেও হবে। কেমন? ভর ত্রুটি তাহলে কত হয়? 239 হিসাবকৃত ভর মাইনাস প্রকৃত ভর 237.25। ইকুয়েশনটা আসছে কিন্তু কুয়েট 9-10-এ। তাহলে 1.80722
AMU, কেমন, অ্যাটমিক মাস ইউনিট। তো কুয়েটে যে কোয়েশ্চেনগুলো আসতো দেখো এখানে অপশন কয়টা আছে, 5টা, ABCDE পর্যন্ত কুয়েট বা সিকেরিয়েটের। একদম আস্তে আস্তে আমরা ছোট টপিকগুলো জেনে যাচ্ছি। দেখো এই তো ভদ্রটি, আমরা আরেকটা প্রবলেম করি, মানে দেখবো জাস্ট কোয়েশ্চেনটা কীরকম আসে। ঠিক আছে, এইটুকু পজ দিয়ে এটা লিখে নাও, যাদের লেখা হয়নি সুন্দর মতো কোয়েশ্চেনটা সহ লিখে রাখবা। তোমাদের দেখেছো 1 থেকে 10-এর উপর ক্লাস নোট কন্টেস্ট দিয়েছি, এখন আরেকটা ক্লাস নোট কন্টেস্ট দিব। তো এখন দেখো এখানে জাস্ট একটা, তো এই ম্যাথটা হয়েছে আশা করি। কেমন, কারো যদি একটু না হয়ে থাকে স্লো, কোনো সমস্যা নেই, তুমি এখানে পজ দিয়ে এটা লিখে নিবা। যেহেতু আমি ক্লাসটা ইউটিউবে দিয়েছি, তো তোমার এখানে পজ দিয়ে এটা লিখে নিতে পারবা। কেমন, আমি আগাই। তো একটা পরমাণু দেয়া আছে, এটার বন্ধন শক্তি দেয়া আছে, এটার বন্ধন শক্তি দেয়া আছে, বন্ধন শক্তি বলছে মেগা ইলেকট্রন ভোল্ট দেয়া আছে না, মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে যদি তার ভর ত্রুটি কি হয়, এত। তো এটা একদম সহজ, এটা আমাদের জন্য করা একদম সহজ। আমরা কি করব, ইকুয়াল এমসি স্কয়ার বা ডেল এমসি স্কয়ার, ভর ত্রুটি কত দেয়া আছে 1.35, তাহলে 1.35 ইন্টু 10⁻³ ইন্টু 1.66 ইন্টু 10⁻27 3 × 10⁸ এটার উপর স্কয়ার। কেমন, তাহলে কি দাঁড়ায়, টু 2.0169 ইন্টু 10⁻⁻, জুল। তো আমি তোমাদের শিখিয়েছি ইলেকট্রন ভোল্টে নিতে গেলে কি করতে হবে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে, আর যদি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হয় ইলেকট্রনটারে জাস্ট চার্জটাকে গুণ করে দিবা। এগুলো কিন্তু অ্যাডমিশনের স্টুডেন্টরা করে কিসে জানো, ক্যালকুলেটারে। তো তোমরা তো এখনো যারা দেখছো ক্লাসটা একাডেমিকের স্টুডেন্ট, তো তোমরা আপাতত, আগে তো আমাদের এমনি সুন্দর মতো লিখে লিখে প্র্যাকটিস, তখন আমরা হচ্ছে অনেক প্র্যাকটিস যখন করবো দেখবো হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটারে করে ফেলবে, এগুলো আর লিখেও আমাদের লাগে না। টু 9 ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট মানে এর ভিতর কি চলে যাবে, 10⁻6 চলে যায়, তাহলে থাকে 10⁻3, তাহলে 12605 মেগা ইলেকট্রন। বুঝছো তোমরা, বুঝছো, 10⁻9 যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, 10⁻3 ইন্টু 10⁻6। কেন, কারণ মেগা ইলেকট্রন ভোল্টে নিতে বলেছে, তাহলে 10⁻6 ইলেকট্রন ভোল্ট মিলে কি হয়ে গেল, মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে থাকে 1000, এটাকে 1000 দিয়ে গুণ করে দিলে কি হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে গিয়ে দশমিকটা হবে, তাহলে 12605 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটার অ্যান্সার হবে, ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা একটু জানাবা, ঠিক আছে, কমেন্টে জানাবা তোমরা ক্লাসগুলো বুঝছো কিনা। হয়েছে, তাহলে একটা HW দিয়ে রাখি তোমাদের জন্য, এটুকু লিখে নাও, একটা HW দিয়ে রাখি, ঠিক আছে, হয়েছে মনে হয় সবার। দেখো বলেছে নেপচুনিয়ামের ভর ত্রুটি এত, উহার বন্ধন শক্তি কত। কেমন, এই শক্তিটাকে আমরা কি বলছি, বন্ধন শক্তি, ইকুয়াল এমসি স্কয়ার করে দিবা। তাহলে এটা তোমাদের জন্য HW কুয়েট 6-7 আছে, এগুলো চুয়েট কুয়েট এগুলো তো প্রচুর আসতো, ঠিক আছে, প্রচুর আসতো। আর ঢাকা ভার্সিটিতে জিজ্ঞেস করতে পারে ভর ত্রুটির হারানো ভর কিসে পরিণত হয়, শক্তিতে পরিণত হয়, এই শক্তি কি কাজে ব্যয় হয়, নিউক্লিয়াসকে স্থায়িত্ব দান করতে ব্যয় হয়। কেমন, নিউক্লিয়াসকে স্থায়িত্ব দান করতে ব্যয় হয়। তো এখন আমরা আজকে আরেকটা ছোট টপিক শুরু করছি, এবং এটাতে অনেকের প্রবলেম থাকে, এটা হচ্ছে আমাদের শুরু থেকে আমরা অনুপ্রভা প্রতিপ্রভা এই শব্দগুলো পড়ছিলাম, প্রতিপ্রভা এবং অনুপ্রভা, হচ্ছে ফ্লুরোসেন্স, আরেকটা হচ্ছে কি ফসফোরেসেন্স। ইংলিশ ভার্সনের যারা আছে, একটা হচ্ছে বলা হয় ফ্লুরোসেন্স, আর এটাকে বলা হয় ফসফোরেসেন্স, ঠিক আছে, প্রতিপ্রভা আর অনুপ্রভা, প্রতিপ্রভা অনুপ্রভা, প্রতিপ্রভা অনুপ্রভাটা, অনুপ্রভা টপিক্যালি স্যারের বইয়ে খুবই ভালো লিখেছেন।
হাজারি স্যার টপিকটা হচ্ছে খুবই খুবই অসাধারণ লিখেছেন। এবং এটা কিন্তু দেখো আমার বইয়ের পেজ নাম্বার 160, যাদের একটু নতুন বা পুরনো বই ওদের দেখবা মোট কথা 160-এর আশেপাশে, 155, 56, 57, 60, 61, 62। কেমন? আমি তোমাদের বই ধরে পড়াচ্ছি যাতে তোমাদের বইয়ের সাথে সম্পর্ক ভালো হয়, তুমি দেখবে অন্য 10 জনের চেয়ে তোমার পড়া ভালো হবে। তো এখানে কি আছে? প্রতিপ্রভা ও অনুপ্রভা দেখছো, ইংলিশ ভার্সন যারা আছে ফ্লুরোসেন্স, বাংলা ভার্সনে দেখবা একটা হচ্ছে ফ্লুরোসেন্স আর একটা হচ্ছে কি ফসফোরেসেন্স। শব্দগুলো খুব সুন্দর তাই না? প্রতিপ্রভা অনুপ্রভা, বাংলাগুলো যেমন সুন্দর হচ্ছে ইংলিশগুলো তাই এমনি সুন্দর। ফ্লুরোসেন্স আর একটা কি বলতো ফসফোরেসেন্স। এর মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য। ঠিক আছে, তো এটা পড়ার জন্য আমি একটু দেখাই। যেমন ধরো আমরা রাদারফোর্ডের পরীক্ষায় কি ইউজ করেছিলাম মনে আছে? জিঙ্ক সালফাইড। এটা হচ্ছে কি বলতো? অনুপ্রভা। ঠিক আছে, জিঙ্ক সালফাইড, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং, পার্টিকেল বিস্ফোরণ পরীক্ষা, যেটা আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আমরা কি ইউজ করেছিলাম? অনুপ্রভা। প্রতিপ্রভা কই ইউজ করা হচ্ছে? জাল টাকা শনাক্তকরণ। তোমরা জানো জাল টাকা প্রচুর বাংলাদেশে বের হয়, বুঝছো? বাংলাদেশের মানুষ টাকা আয় না করে চিন্তা করে যে যদি টাকাটা বানানো যায় তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, এবং ওরা অনেক দিক দিয়ে এদিকে সফলও হয়। এগুলো ধরো যখন বিপদে পড়ে তখন এমনি দেখবে 1-2টা হয়তো ভালো লাভও করে ফেলতে পারছে। কারণ অনেক সময় ধরো 1000 টাকার নোটের মধ্যে কয়েকটা দিয়ে দিল, তো জাল টাকা। আবার পুলিশ হচ্ছে এগুলো নিয়ে প্রতিনিয়ত অভিযান চালায়। ঠিক আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ যারা আছে প্রতিনিয়ত অভিযান চালায় জাল টাকা। ঠিক আছে, আবার অনেকে করে কি মানুষকে বিদেশ পাঠাও বলতে তোমরা এগুলোতে সচেতন থাকবা, টাকা নেওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে কি টাকা দেয়া নেওয়ার ক্ষেত্রেও সচেতন থাকবা। আবার হচ্ছে কি অনেকে অনেক টাকা লস করে দেয় জাল পাসপোর্ট। ঠিক আছে, তোমাকে বিদেশ পাঠাবো বলে গ্রামে দেখবো হচ্ছে অনেকে ভুয়া পাসপোর্ট বানিয়ে নিয়ে যায়। তো পরে যখন হচ্ছে পাসপোর্টটা তোমার সাবমিট করছে কোথাও, ওরা তো চেক দিচ্ছে, ওরা যখন এর মধ্যে হচ্ছে বিভিন্ন আলো ফেলছে, ওদের চেক দেওয়ার হয়ে কি বিভিন্ন আলো ফেলবে। ঠিক আছে, তখন এরা বুঝে যায় যে এটা কি জাল নাকি আসল। তাহলে জাল মানে ফেক কারেন্সি আর ফেক পাসপোর্ট। ঠিক আছে, জাল পাসপোর্ট শনাক্তকরণে বেশি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ফেক কারেন্সি আর ফেক পাসপোর্ট। ঠিক আছে, ফেক যেগুলো এগুলো ডিটেক্ট করতে ইউজ হয়। তো দুইটার বেসিক ডিফারেন্স আমি একটু বলছি। একটা হচ্ছে প্রতিপ্রভা আর একটা হচ্ছে কি অনুপ্রভা। প্রতিপ্রভাকে বলা হয় ইনস্ট্যান্ট। এই শব্দটা দিয়ে তোমার একদম পুরো কনসেপ্ট বোঝা হয়ে যাবে। ইনস্ট্যান্ট রিমিশন বা ইনস্ট্যান্ট ইমিশন দিই। ঠিক আছে, ইনস্ট্যান্ট ইমিশন। অনুপ্রভাকে বলা হয় ডিলেড রিমিশন বা ডিলেড ইমিশন। ঠিক আছে, এর মানে তুমি এরে খাওয়াইছো, এর সাথে সাথে তোমার জন্য কাজ করবে। তুমি একে খাওয়াইছো, এর সাথে সাথে তোমার জন্য কাজ করবে না। ঠিক আছে, একটু ডিলেড ইমিশন হবে। ও আগে খাই, জিনিসটা হজম করবে, এরপর তোমার জন্য কাজ করবে ধীরে সুস্থে। ঠিক আছে, তো একটু দেখো তো, একটা হচ্ছে কি ইনস্ট্যান্ট রিমিশন আর একটাকে বলছে কি ডিলেড রিমিশন। এর মানে একটাকে বলছে তাৎক্ষণিক বিকিরণ, একটাকে বলছে তাৎক্ষণিক বিকিরণ। কেমন? একটাকে বলছে তাৎক্ষণিক বিকিরণ, আরেকটাকে বলছে বিলম্বিত বিকিরণ। একটাকে বলছে কি বলতো? ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক। এটা কিন্তু অধিক জেনে নেওয়া অংশ, মানে ফর অ্যাডভান্সড স্টুডেন্টস। ঠিক আছে, এটা আমাদের কনসেপ্টে লাগবে। কেমিস্ট্রির ধাপে ধাপে যে কোনো জায়গায় প্রতিপ্রভা অনুপ্রভা শব্দগুলো আসতে পারে। তো স্যাররাও দেখবা যে কোনো জায়গায় এটা কিন্তু বুয়েট বা যে কোনো অ্যাডমিশন টেস্ট এটা দিয়ে দিতে পারে, এবং স্টুডেন্টরা ভালোভাবে পড়ে না। কিন্তু দেখো, তাৎক্ষণিক বিকিরণ বিকিরণ আর এটা হচ্ছে কি বিলম্বিত বিকিরণ। এটা কি হবে? বিলম্বিত বিকিরণ। এর চেয়ে ভালো শব্দ আর হয় না। এটা হচ্ছে কি বলতো? বিলম্বিত বিকিরণ। তাহলে তুমি বলো তো প্রতিপ্রভা মানে কি? প্রতিপ্রভা মানে হচ্ছে তাৎক্ষণিক। প্রতিপ্রভা মানে হচ্ছে তাৎক্ষণিক বিকিরণ। প্রতিপ্রভা কেমন? প্রতিপ্রভা মানে কি বলতো? তাৎক্ষণিক বিকিরণ। আর অনুপ্রভা মানে হচ্ছে কি বলতো? বিলম্বিত। ঠিক আছে, অনুপ্রভা। ঠিক আছে, অনুপ্রভা হচ্ছে কি বিলম্বিত বিকিরণ। অনুপ্রভা হচ্ছে কি বলতো? বিলম্বিত বিকিরণ। এর মানে ধরো তুমি একটা বস্তুর উপর আলো ফেলেছো, তাহলে এটাকে আমরা কি বলছি? আপতিত রশ্মি।
কেমন, এটাকে আমরা বলছি কি আপতিত রশ্মি। এখনই বুঝে যাবে কনসেপ্ট, কেমন এখনই বুঝে যাবে। দেখো আপতিত রশ্মি, আর বস্তুটা যে আলোটা বিকিরণ করছে এটাকে আমরা বলছি কি বিকিরিত রশ্মি। বিকিরিত রশ্মি বস্তু বলতে কি হতে পারে, তুমি ধরো একটা টাকা ধরে টাকার উপর কি করছো, আপতিত রশ্মি দিয়েছো, সাথে সাথেই যদি এটা কি করছে বিকিরণ করছে, তখন এটাকে আমরা বলছি কি বলতো প্রতিপ্রভা। এর মানে তুমি বস্তুর উপর আপতিত রশ্মি দিয়েছো, ও যদি সাথে সাথেই কি করে বিকিরণ করে, ঠিক আছে, বিকিরিত রশ্মির সাথে সাথেই ও যদি কি করে ইমিট করে বা ইমিশন করে, লাইটটা বিকিরণ করে, তখন এটাকে আমরা বলছি কি বলতো, তখন এটাকে আমরা বলছি প্রতিপ্রভা। আর ধরো তুমি এর উপর আপতিত রশ্মি দিয়েছো, কিন্তু ও একটু ঠান্ডা, মানে ধীরে সুস্থে কাজ করে, কেমন কাউকে বললে দেখবে একটু ধীরে সুস্থে কাজ করে। বাঙালিদের তুমি ধরো কি কোনো কাজ কাজ উদ্ধার করতে গেলে কোনো অফিসে দেখবা কারোর মানে টাকা দেওয়ার সাথে সাথে হ্যাঁ স্যার করে ফেলবো সব এখনই, মানে দেখবে যে তোমার কাজ, তোমার এতদিন যে পরিশ্রমে কাজ হচ্ছিল না সব জায়গায় দৌড়াতে, এর মানে টাকা দেওয়ার সাথে সাথে মানে তাৎক্ষণিক তুমি কি পাচ্ছ বলো তো, রিয়েকশন পাচ্ছ, ইনস্ট্যান্ট তোমার কাজ হয়ে যাবে। আর কিছু লোক আছে এরা ধীরে টাকা দিলে হ্যাঁ করবো, আমি অবস্থা বুঝে অফিসকে সেট আপ টেট আপ করে এরপর ধীরে সুস্থ করবে, এটা কি করছে বলতো, এ হচ্ছে বিলম্বিত, ঠিক আছে, বিলম্বিত। তো দেখা যাক, মানে ধীরে ধীরে আসলে ডিজিটাল হওয়ার ফলে অনেক জায়গায় এইসব কমছে, ঠিক আছে, অনেক জায়গায় কমছে, তো দেখা যাক। আচ্ছা আমি একটু ল্যাপটপটা চার্জ দিই। তো তোমরা বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো, এরে তুমি খাওয়াইছো এর সাথে সাথে কি করবে, এটার রিয়েকশন দিবে, ঠিক আছে। এর যদি অনুপ্রবাহ তো তুমি এর খাওয়াইছো, এ কি করবে একটু ডিলেইড ইমিশন করবে। তো এখন ধরো তুমি জাল টাকা বা জাল পাসপোর্ট, এর মধ্যে কোনটা থাকছে, প্রতিপ্রভা নাকি অনুপ্রভা? ব্যাংকে ধরো তুমি টাকা দিছো, ওরা জাল কিনে এটা দেখার জন্য আলো ফেলছে, আলো ফেলে ওরা বসে আছে, কখন ও আমাকে বুঝাবে, কখন ও প্রতিসরণ করবে, ঠিক আছে, প্রতিসরণ বলছে, কখন ও বিকিরণ করবে, কখন টাকাটা আলোটা আমি দিছে আলোটা খাইছেও, খেয়ে কখন এটাকে বিকিরণ করবে, এটার জন্য আমি বসে থাকলে হবে ব্যাংকে? ব্যাংকে লাগবে কি বলতো ইনস্ট্যান্ট, ব্যাংকে লাগবে কি বলতো ইনস্ট্যান্ট রেজাল্ট। সেই জন্য ব্যাংকে কি ইউজ করা হয় বলতো প্রতিপ্রভা। আরও বিষয় আছে, এইটারটার সাথে সাথেই আবার কি হয়ে যায়, তুমি ধরো উৎসটা সরিয়ে নিলে আমার একটা টাকা থাকতে ভালো হতো, এর মানে হচ্ছে ব্যাংকে করে কি ইউবি প্যান ইউজ করে, ওরা ইউবি রশ্মিটা মারে, যেই এটা সরাই ফেলছে সাথে সাথে, এমন না যে আমরা পকেটে যখন টাকা নিই তখন কি এটা জ্বলতে থাকে, না, এটা কি হয় বলতো যখন উৎস সরিয়ে নিই সাথে সাথে এটার ইমিশন বন্ধ হয়ে যায়, সাথে সাথে এটার বিকিরণ বন্ধ হয়ে যায়। কিন্তু অনুপ্রভার ক্ষেত্রে ও দেরি করে যেমন দেয় কিন্তু এটা স্থায়ীও হয়, বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে তুমি আলোক উৎস মারছো এর দিকে, ও আপতিত রশ্মি খেয়েছে, খেয়ে ও যখন বিকিরণ করবে, কেমন ও যখন বিকিরণ করবে, বিকিরণটা একটু ডিলে করলেও এর চেয়ে তুলনামূলক, এমন না যে অনেক ডিলে করছে, এর চেয়ে একটু ডিলে করলেও এটার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি হয়, কয়েক মিনিট, ঠিক আছে, বেশ কয়েক মিনিট, ইভেন ঘন্টা পর্যন্ত হাজারি স্যারের বইয়ে লিখেছে, ঠিক আছে। এর মানে এটাও হয়তো এক্সপেরিমেন্টে দেখা গেছে বা বাস্তবে দেখে ঘন্টা পর্যন্ত এটা কি করছে বলতো বিকিরণ করে যাচ্ছে। তোমরা আমাকে একটা সহজ জিনিস বলতে পারবা, এটা ধরো আপতিত রশ্মি, এটাকে আমরা লিখলাম ই, এটা ধরো বিকিরিত রশ্মি, এটাকে আমরা লিখলাম ই প্রাইম, দেখি কে কে পারে। কোন রশ্মির শক্তি বেশি, ই গ্রেটার ই প্রাইম নাকি ই লেস দেন ই প্রাইম? মানে আপতিত রশ্মির শক্তি বেশি নাকি বিকিরিত রশ্মির শক্তি বেশি? একদম সহজ, তুমি বুঝতে পারছো, আপতিত রশ্মি আমি দিয়েছি, ও এখান থেকে খেয়েছে কিছু জিনিস, তাহলে এই শক্তি অবশ্যই কি হয়ে যাবে, কমে যাবে, বুঝো নাই? আমি ওকে আপতিত করলাম, ও তো এটা না খাই আর পাঠাই নাই, ও এখান থেকে কিছু খাই ফেলছে, শিওর কিছু খাইছে, ঠিক আছে। তুমি কাউরে ধরো টাকা দিছো, এ তোমার ফেরত দিচ্ছে, এর মধ্যে দিয়ে ধরো কি হয়ে গেছে, কিছু খাই ফেলছে, ব্যাপারটা এরকম। তুমি ওরে রশ্মি দিছো, ও তো কিছু খাইছে, ও নিজের শক্তি বাড়াতে, এক্সাইটেড হতে, এই করতে ও কিছু শক্তি খাই ফেলছে, তাহলে বিকিরিত রশ্মি কি হবে, কম হবে। বিকিরিত রশ্মি যদি কম হয় আমরা কি বলতে পারি, ই প্রাইম কম, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শক্তি কম এর মানে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তোমাকে এখনো এডমিশনে এরকম জিজ্ঞেস করে নাই, তোমাকে যদি বুয়েট জিজ্ঞেস করে জাল টাকার উপর আপতিত রশ্মি এবং জাল টাকা হতে বিকিরিত রশ্মি কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে বিকিরিত রশ্মির হচ্ছে শক্তি কম হবে, কারণ আপতিত রশ্মিতে শক্তি বেশি ছিল, ও খেয়ে বিকিরণ করছে, ওইটার শক্তি কি হবে, কম হবে। এখনো এরকম কোয়েশ্চেন
সাধারণত খুব একটা করে নেই, বিষয় বুঝতে পারছো? শক্তি কি হবে? কম হবে, আসতে পারে, খুব বেসিক একটা কোয়েশ্চেন, তাই না? শক্তি কি হবে? কম হবে। শক্তি কম হবে মানে কি হবে? ল্যামডা বেশি হবে। আর এখানে শক্তি বেশি, ল্যামডা কি? কম। ঠিক আছে, ল্যামডা কি? কম। তো আমরা এটা জাল টাকা জাল পাসওয়ার্ড শনাক্তকরণের মধ্যে আবার দেখব। ও যেটা আমি একটু এই চার্টটা দেখিয়ে আসি তোমাকে। তো বলছে প্রতিপ্রভা কি? ইউবি রশ্মি উৎস, অর্থাৎ আমি আপতিত রশ্মিটা ইউবি ছিল, বন্ধ করে দিলে 10.9 সেকেন্ডের মধ্যে দৃশ্যমান আলো বিকিরণ করে। মানে খুব দ্রুত কি করছে বলতো? দৃশ্যমান আলো বিকিরণ করছে। ইউবির রশ্মির উৎস বন্ধ করে দেওয়ার কয়েক সেকেন্ড বা মিনিট কাল পরে ঘটে। ইউবি রশ্মির উৎস বন্ধ করে দেওয়ার কয়েক সেকেন্ড বা মিনিট কাল পরে ঘটে এবং এর স্থায়িত্বকালও কত হয় বলতো? কয়েক মিনিট বা ঘন্টা পর্যন্ত হতে পারে স্থায়িত্বকাল। ইউবি রশ্মির উৎস বন্ধ করে দেওয়া হলে কয়েক সেকেন্ড বা মিনিট কাল পরে বিকিরণটা ঘটে। কয়েক সেকেন্ড মানে এটা হচ্ছে 10⁹ সেকেন্ড, মানে খুব কম সময়ের মধ্যে ঘটছে। এখানে একটু ডেটাটা আমার কেন জানি মনে হচ্ছে হাজারি স্যারের সাথে একটু গোলমাল করছে। এখানে ইলেকট্রন স্পিন কি আছে বলতো? অপরিবর্তিত ঘটে। বলছে এর ডিলে কেন হচ্ছে? ডিলে মানে ট্রেন কি হয়? ডিলে হয়। ট্রেনের কি হয়? বিলম্ব হয়। প্লেনের কি হয়? বিলম্ব হয়। বাসের কি হয়? ডিলে হয়। ডিলে হয় মানে একটা জিনিস ডিলে হচ্ছে কেন? কোনো একটা তো কারণ আছে। একটা জিনিস বিলম্ব হচ্ছে কেন? একটা ইনস্ট্যান্ট হচ্ছে, আরেকটা কি ডিলে হচ্ছে। কেন ডিলে হচ্ছে? কেন বিলম্ব হচ্ছে? কেন ইমিশনটা আপতিত আলোক পড়ার পর বিকিরণটা হতে ডিলে হচ্ছে? বলছে ও টাইমটা কই খাচ্ছে? ইলেকট্রন যে আছে ওর স্পিনের পরিবর্তন করছে, অর্থাৎ বস্তুর যে ইলেকট্রনটা আছে এর ইলেকট্রনের স্পিনের পরিবর্তন করছে, সেই জন্য ডিলে হচ্ছে। আর এখানে স্পিন কি আছে? অপরিবর্তিত আছে। এরপর এখানে উদাহরণ কি আছে বলতো? বেরিয়াম, সোডিয়াম এভাবে করে বাষ্প, ক্যাসিয়ান ইত্যাদি। উদাহরণ সালফাইড, ঠিক আছে। এরপর জিঙ্ক সালফাইড, অ্যাস্ট্রোনশিয়াম সালফাইড ইত্যাদি। ঠিক আছে, তো উদাহরণগুলো দিবে। এরপর এটার ব্যবহার দিয়ে দিবে 4 নম্বর পয়েন্টে। এটা কি? জাল টাকা জাল পাসপোর্ট। যদি খ নাম্বার কোয়েশ্চেনে আসে পাসপোর্ট, ঠিক আছে। আর এখানের মধ্যে কি হবে বলতো? এখানে হবে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। মানে এটা তোমাদেরকে বোঝানো যায় এর বাইরেও তো কত পরীক্ষা আছে, ঠিক আছে। ক্যাথোড রে টিউব পরীক্ষা, সব জায়গায় রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ, ক্যাথোড রশ্মি পরীক্ষা, ইত্যাদি। ঠিক আছে, ক্যাথোড রশ্মি পরীক্ষা ইত্যাদি। ওকে, এবার আমি একটু দেখি হাজারি স্যার বই কি বলছে, তাহলে আমাদের আইডিয়াটা ভালো হবে। প্রতিপ্রভা অনুপ্রভা এই উভয় প্রকার আলোর বিকিরণ হলো মলিকিউলার ফটোলুমিনেসেন্স, অর্থাৎ আণবিক শতপ্রভা। লুমিনেসেন্সের বাংলা হচ্ছে শতপ্রভা। ঠিক আছে, যেমন ধরো জোনাকি। ছোটবেলায় জোনাকি দেখেছো না? গ্রামে এখনো হয় দেখা যায়। তো জোনাকি কি করে? লাইটটা জ্বলতে থাকে, তাই না? জোনাকির নিজের একটা কি হয়? আলো। তো এটা কি করছে? ও দিনে আলোটা নিচ্ছে, রাতে যখন অন্ধকার হয়ে যাচ্ছে ওর থেকে কি হচ্ছে? বিকিরণ হচ্ছে। এটাকে বলা হচ্ছে শতপ্রভা। ঠিক আছে, শতপ্রভা। তো দেখো তো বলছে এগুলো হচ্ছে কি? শতপ্রভা বিকিরণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত। প্রতিপ্রভা অনুপ্রভা বিকিরণ ঘটার পূর্বে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ শক্তির ইউবি। এর মানে দেখো, ইউবি রশ্মি এর মানে যে আপতিত রশ্মি, এটা শক্তি হবে কি? উচ্চ শক্তি। উচ্চ শক্তি হবে মানে এটা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ক্ষুদ্র। থেকে সংশ্লিষ্ট পদার্থের অনুসৃত পরমাণুর ইলেকট্রন সমূহ কি করে? শক্তি শোষণ করে। এটা যখন দিচ্ছে ও কি করছে? শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে ওই অণুকে কি বলছে? এক্সাইটেড অণু বা উদ্দীপিত অণু। এখন যে এক্সাইটেড হয় ওকে আজীবন এক্সাইটেড হয়ে থাকবে। কেমিস্ট্রিতে বলা হয় হচ্ছে যে এক্সাইটেড হয় এর মানে যার এনার্জি স্টেট উপরে যায়, দ্যাট গোস আপ মাস্ট কাম ডাউন। ঠিক আছে, এর মানে যেটা উপরে যায়, আমি তোমাদের আগেও ক্লাসে বলেছি, যেটা উপরে যায় ওটা মাস্ট কি হবে? নিচে আসবে। কেমন? এটাকে বলা হয় এক্সাইটেড বা উদ্দীপিত অণু। বলছে একই সাথে শোষিত শক্তি, এখন তুমি যখন বস্তুতে আলো ফেলছো ওরা হচ্ছে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, বলছে একই সাথে শোষিত শক্তি কি হচ্ছে? আণবিক কম্পন বা মলিকুলার ভাইব্রেশন এক্সাইটেশন ঘটলে ওই অণুকে হট বা উত্তপ্ত অণু বলে। তো একটা হচ্ছে কি বলতো? এক্সাইটেড অণু, আরেকটা হচ্ছে কি? হট অণু। ঠিক আছে, একটা হচ্ছে কি এক্সাইটেড অণু, আরেকটা হচ্ছে কি বলতো? হট অণু। এক্সাইটেড আর হটের মধ্যে একটু বেশি ডিফারেন্স আছে। দেখো, এক্সাইটেড মানে ওর এনার্জি স্টেট গ্রাউন্ড যেটা সাধারণ অবস্থা, এখান থেকে ওর শক্তি কি হয়ে গেছে? বেড়ে গেছে, সেই জন্য আমরা ওকে বলছি এক্সাইটেড স্টেট। কেমন? ওকে বলছি আমরা এক্সাইটেড স্টেট। যেমন আমি ক্লাসের শুরুতে আজকে খুব ধীরে ধীরে করাচ্ছিলাম, কেন জানি না, বিষয় বুঝতে পারছো? গত ক্লাস আবার খুব দ্রুত পড়িয়েছি কারণ অনেক বেশি ক্লাস ছিল ওই দিন। ঠিক আছে, গত 2টা ক্লাস আমি একদিনে শুট করেছি এবং দেখিও অত দ্রুত পড়াইনি,
বাট একটু আমি তোমাদের ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছি যেরকম একটু স্লো, একটু দেখবা দ্রুত পড়িয়েছি, কিন্তু আমি দেখেছি খুব সুন্দরভাবে সবগুলো কনসেপ্ট এর মধ্যে গেছে। তো যেহেতু আজকে একদম ফ্রি টাইম আছে, কালকে পুরো দিন একদম অফলাইনে ক্লাস নিয়েছি, সন্ধ্যায়ও তোমার অনলাইনে ক্লাস ছিল, তো আজকে উঠে একদম ধীরে সুস্থে শুরু করলাম, যেহেতু আজকে আর ভেজাল কম, আজকে শুধু বিকেলে একটা ক্লাস আছে 5টা থেকে 6টা। তো এখন দেখো আবার কি একটা ফ্লোতে আসছি, এটাকে বলা হচ্ছে এক্সাইটেড, গ্রাউন্ড টেস্টেড বা স্বাভাবিক থেকে কি হয়ে গেল, ধরো একটা এক্সাইটেডে গেল। এবার দেখো হট অনু কি, হট অনু হচ্ছে যে নাচানাচি করে, বিষয় বুঝছো, হট অনু মানে কি বলতো, যে নাচানাচি করে, নাচানাচি মানে কি বলতো, ভাইব্রেশনাল এক্সাইটেশন। এর মানে ধরো পানি, তোমরা সবাই জানো পানির মধ্যে বন্ধন কোণ কত হয় বলো তো, পানির মধ্যে বন্ধন কোণ আমরা কত জানি, 104.5 ডিগ্রি। ও যখন কি করে ভাইব্রেশনাল এক্সাইটেশন হয়, এটা 104 থাকে না, এটা এরকম নাচানাচি করে, ঠিক আছে, এটা এরকম নাচানাচি করে, বিষয় বুঝছো, এটা এরকম কি করে নাচানাচি করে, যে নাচানাচি করবে এটা কি হবে, হট অনু। তো এরকম আরো ট্রানজিশনাল মানে আরো এনার্জির বিষয় আছে, এগুলো তোমাদের আসলে জানা লাগবে না আর কি, ওর এনার্জিটা কি কি কাজে হয়। তাই দেখো তো শোষিত ইউভি শক্তি, শোষিত ইউভি শক্তি দ্বারা পদার্থের মলিকুল একই সাথে হট ও এক্সাইটেড হয়ে থাকে। পরে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন অধিক স্থায়ী নিম্ন শক্তি স্তরে ফেরার সময় বিমুক্ত ফোটন শক্তি দৃশ্যমান পরিসরে। দেখো ইউভি এর তরঙ্গদৈর্ঘ্য, শোষিত শক্তি ছিল কি ইউভি 10 থেকে 380 ন্যানোমিটার, শক্তি বেশি তরঙ্গদৈর্ঘ্য কম। এখন বলছে বিকিরিত শক্তি দৃশ্যমান পরিসরে, এর মানে এটা কত, 380 থেকে 780 ন্যানোমিটার। দেখছো আমি মানে বুঝালে এর ভিতর যে কত বুঝার জিনিস আছে, কত কাহিনী আছে, কত সুন্দর বিষয় আছে। কম শক্তিযুক্ত, এটা শক্তি কম কিন্তু কি তরঙ্গদৈর্ঘ্য বেশি, শক্তি কম ল্যান্ডা বেশি, এটা উচ্চ শক্তি উচ্চ কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কি কম। অপেক্ষাকৃত বৃহৎ তরঙ্গের রশ্মি আলোক শতপ্রভা রূপে বিকিরিত হয়। তাহলে এবার বলছে এটা হচ্ছে সাদৃশ্য, এর মানে এরা হচ্ছে দুজনেই হচ্ছে কনসেপ্ট সেম, আপতিত আলো দিবে, ওরা এক্সাইটেড হবে, হট হবে, এরপর কি হবে বলতো, আবার যখন গ্রাউন্ড নিচের স্টেটে ফিরে আসছে বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, সেগুলো বিকিরণ করছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, শতপ্রভা বা লুমিনেসেন্স, অর্থাৎ সত্য কথা হচ্ছে দৃশ্যমান আলো রূপে এদেরকে আবার দেখতে পাচ্ছি। তখন বৈসাদৃশ্য কি বলছে, বিকিরণের সময় কাল বেঁধে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে কি ডিলেড। আলোক শতপ্রভা বিকিরণ প্রক্রিয়াটি প্রতিপ্রভা ও অনুপ্রভা এই দুই নামে বিভক্ত। প্রতিপ্রভা বিকিরণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বল্প সময়ে ইউভি রশ্মি শোষণকালে 10 পয়েন্ট, আমি বলছিলাম না ওই যে চার্ট দেখিয়েছে এখানে একটু ভুল আছে, 10⁹ সেকেন্ড যেটা বলেছে এটা না, দেখো প্রক্রিয়াটি অত্যন্ত স্বল্প সময়ে, যেমন ইউভি রশ্মি শোষণকালে 10⁻15 সেকেন্ডের মধ্যে ঘটে, অত্যন্ত স্বল্প সময়, এর মানে 10⁻15 সেকেন্ড। ওইখানে এইটা দিয়েছে, ওখানে এই ডাটাটা দিয়েছে, দুইটা ডাটা দেয়নি, একটা হচ্ছে ওইটা খাওয়ার 10⁻15 সেকেন্ড পরেই ইনস্ট্যান্ট, 10⁻15 সেকেন্ড মানে 0.00000000 এমনি করে 14টা জিরো, এরপর 1 সেকেন্ড পরে এটা কি করছে বলতো, এই বিকিরণটা দিচ্ছে। তখন উদ্দীপিত স্বল্পকালীন অবস্থায় ইলেকট্রনের স্পিন কি থাকে, অপরিবর্তিত থাকে। এই অবস্থাকে ইলেকট্রনের কি বলছে, সিঙ্কলেট এক্সাইটেড স্টেট বলছে, এটাকে কি বলছে, সিঙ্কলেট এক্সাইটেড স্টেট। আমি দেখাবো সিঙ্কলেট এক্সাইটেড স্টেট কেন বলছে, যদিও হাজারি স্যারের বই ওইটা আর বলে নেই, এটাকে কি বলছে, সিঙ্কলেট এক্সাইটেড স্টেট, ঠিক আছে, এটাকে বলছে। তুমি আরো একটা পয়েন্ট ওদের পার্থক্যে লিখতে পারো, এটা হচ্ছে সিঙ্কলেট এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে ট্রিপলেট, পরবর্তী স্টুডেন্ট পড়াতে গেলে দেখবার লাগবে এক্সাইটেড স্টেট, ঠিক আছে, এক্সাইটেড স্টেট। দেখো স্পিন অপরিবর্তিত, কে বলছে, সিঙ্কলেট এক্সাইটেড স্টেট বলছে। ইউভি রশ্মি বন্ধের সাথে 10⁻৯ সেকেন্ডের মধ্যে ওই ইউভি ফ্লুরোসেন্ট পদার্থ থেকে আলোক বিচ্ছুরণ বন্ধ হয়ে যায়, মানে ও ইনস্ট্যান্ট বিকিরণ করে 10⁻15 সেকেন্ডের মধ্যে। এখন সোর্স সরাই নিলে এটা বন্ধ হয়ে যাবে কত, তাও ইনস্ট্যান্ট 10⁻৯ সেকেন্ডের মধ্যে সব বন্ধ হয়ে যাবে, আলোর বিচ্ছুরণ বা গ্লোয়িং কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। উদাহরণ হলো আসল কারেন্সি নোট শনাক্তকারী, এটা কি ইউরোপিয়াম 3+, ইউরোপিয়াম 2+, এটা হচ্ছে টার্বিয়াম 3+ আয়নযুক্ত ফসফর কালি। এটা এমসিকিউতে আসে অ্যাডমিশনে, যে খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউরোপিয়াম 3+, ইউরোপিয়াম 2+, টার্বিয়াম T+ আয়নযুক্ত ফসফর কালি, তোমাকে দেয় ফসফর কালিতে কোন আয়নটি থাকে, ইউরোপিয়াম 2+, ইউরোপিয়াম 3+, টার্বিয়াম 3+, টিভি স্ক্রিনে ব্যবহৃত ফসফর ইত্যাদি, ঠিক আছে। খুবই সুন্দরভাবে পড়বো, আমি যেমন বই ধরে পড়াচ্ছি, এখান থেকে কোয়েশ্চেন আসলে তুমি যাতে বলো যে ভাইয়া পড়াইছেন, এটা আমার লাইফ সেভিং। এই 1 নম্বরের জন্য আমার মেডিকেলে
আসা সম্ভব হয়েছে। এই এক নাম্বারের জন্য আমার বুয়েট প্রিলটা অনেক ভালো, কনফিডেন্স বেড়ে গেছে, এটা দেখেই আমার কনফিডেন্স। মাঝে মধ্যে দেখবা কিছু কঠিন কোয়েশ্চেন তুমি যখন পারবা তোমার কনফিডেন্সই বেড়ে যাবে পরীক্ষায়। অপরদিকে অনুপ্রভা বিকিরণটি ইউভি রশ্মি শোষণকালের কয়েক সেকেন্ড বা মিনিট কাল পরে ঘটে। এটা 10⁻15 সেকেন্ডের মধ্যে ঘটে, এটা কয়েক সেকেন্ড বা মিনিট কাল পরে ঘটে, এবং এর স্থায়িত্বকাল ইউভি রশ্মি বন্ধের পর মিনিট ঘন্টারও। দুইটা বিষয়, একটা হচ্ছে ওরে খাওয়াইলে ওই ইনস্ট্যান্ট ইমিশন করছে 10⁻15 সেকেন্ড, কতক্ষণ সাইয়ে হচ্ছে সোর্স সরাই নিলে 10⁻9 সেকেন্ডের মধ্যেই সব গ্লোয়িং বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে তুমি ওরে খাওয়াইলা বিকিরণের সাথে সাথে ঘটে না, কয়েক সেকেন্ড বা মিনিট কাল পরে ঘটে, ডিলেড ইমিশন, ডিলে হচ্ছে। এবং কিন্তু স্থায়িত্বকাল আবার মিনিট ঘন্টার অধিক সময় হতে পারে। এখন বলছে ডিলে কেন হচ্ছে, অধিক সময় পরে অনুপ্রভা ঘটা এবং এর স্থায়িত্বকাল দীর্ঘ হওয়ার কারণ হলো দুটি। এক্ষেত্রে প্রথমত উদ্দীপিত ইলেকট্রনের কি করছে, স্পিনের পরিবর্তন ঘটে। তোকে যদি বলে অনুপ্রবায় বিকিরণ বিলম্বিত হওয়ার কারণ কি, বুয়েট দিয়ে দিল, বা ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড দিয়ে দিল। একে ইলেকট্রনের কি বলা হচ্ছে, ট্রিপলেট এক্সাইটেড স্টেট। এই পরিবর্তনে কিছু সময়, দ্বিতীয়ত ইলেকট্রনের মূল এক্সাইটেড স্টেট ও গ্রাউন্ড স্টেট ছাড়াও মধ্যবর্তী শক্তি স্তরে ফিরে ফিরে শক্তি ও সময় ব্যয় করে। এর মানে উপরে উঠছে, ধাপ করে নিচে নামে না। ও জীবনে উপরে উঠছে একদম ধরো কি আবার ধপ করে নিচে পড়ে না, মাঝে ধরো কি একটা মধ্যবিত্ত অবস্থা থেকে আবার নিচে পড়ছে, তাই না? তো তোমরা দেখবা মানে মানুষের জীবন হচ্ছে এরকম, তাই না? মানুষের জীবন হচ্ছে এরকম। যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম টাকা পয়সা এরকম ছিল না, বিষয়বস্তু হচ্ছে টাকা পয়সা এরকম ছিল না, নিম্ন মধ্যবিত্ত বলতে পারো, নিম্ন মধ্যবিত্ত মানে। তো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে এরকমই ছিল। তো এর থেকে হচ্ছে মানুষ ধীরে ধীরে উঠে। আবার বলছে হচ্ছে পরেও শুধু যে উঠে তা না, আবার পড়তেও পারে। কেমন? আবার পড়তেও পারে। পড়লে এটা হচ্ছে ধাপ করে পড়ে যায় সিঙ্গলেট এক্সাইটেড স্টেট, আর এটা হচ্ছে ধাপ করে পড়ে না। ও পড়ার সময় একটু কি মধ্যবিত্ত, ধরো উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে, এরপর ধরো কি হয়ে গেছে, নিম্ন মধ্যবিত্ত হয়েছে, এরকম অবস্থা। এই যে দেখো এর মধ্যে কি করছে, একটা ইন্টার ক্রসিং, এ এক্সাইটেড হয়েছিল, এরপর এখানে এসে একটু টাইম ব্যয় করেছে, এরপর আসছে। সে যেটা বলছে দুইটা, একটা স্পিন পরিবর্তন হচ্ছে, আরেকটা হচ্ছে কি এত, একে ইন্টার সিস্টেম ক্রসিংও বলে। এতে 10⁻14 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় লাগে। কেমন? এটা দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনের স্পিন কেমন থাকে, একটা এরকম হলে আরেকটা কি এরকম, তাই না? একটা প্লাস হাফ হলে আরেকটা মাইনাস হাফ, একটা আপ হলে আরেকটা কি ডাউন স্পিন, একটা আপ স্পিন হলে আরেকটা কি ডাউন স্পিন। সিঙ্গলেট এক্সাইটেড স্টেট যখন হয়েছে, ও দেখো স্পিন আগের মতোই, একটা এরকম, একটা আপ আর একটা কি ডাউন। এটা হচ্ছে কি সিঙ্গলেট এক্সাইটেড স্টেট। কিন্তু ট্রিপলেট এক্সাইটেড স্টেট যখন, তখন দুইটার স্পিনই কি হয়ে গেছে বলতো, একমুখী হয়ে গেছে। দুইটার স্পিনই কি হয়ে গেছে বলতো, একমুখী হয়ে গেছে। এটা ঊর্ধ্বমুখী হতে নিম্নমুখী হতে পারে, এখানে ঊর্ধ্বমুখী দিয়ে দেখিয়েছে। ঠিক আছে? তো মানে বুঝছো সিঙ্গলেট এক্সাইটেড স্টেটে কি হয়, এর ইলেকট্রন এক্সাইটেড হয়ে উপরে উঠছে কিন্তু স্পিন পরিবর্তন হয় নাই। ট্রিপলেটে হচ্ছে এর স্পিনই কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সেজন্য বলছে ও তো স্বাভাবিক অবস্থা থেকে ঘুরে গেছে, সেজন্য ফিরে আসতে ওর টাইম লাগছে। দেখো ট্রিপলেট স্টেটে ইলেকট্রনের স্থায়িত্বকাল লাইফ টাইম বেশি হয়, তো ইলেকট্রনের স্পিনে ফিরে না আসা পর্যন্ত নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের অরিজিনাল স্পিন ফিরে না আসা পর্যন্ত, এর মানে আগের স্পিন না হওয়া পর্যন্ত আসে না। ইন্টারসিস্টেম ক্রসিং এর স্থায়িত্বকাল ই এর দীর্ঘ সময় পর অনুপ্রভা, মানে এই কথাগুলোই বলেছে, গ্লো দেখা যায়, এগুলো নর্মাল কথা। প্রকৃতিতে উদাহরণ হচ্ছে কি বলতো, জোনাকি। ঠিক আছে? জোনাকি, ফায়ারফ্লাইস যেটা বলছে জোনাকি, ইমেজ গ্রিন কালার ইবি এক্সাইটেড, তথ্য ভান্ডার থেকে সংগৃহীত। ঠিক আছে? এবার দেখো তোমরা সিঙ্গলেট এক্সটেট বা ট্রিপলেট এক্সটেট কি, এটা এখানে বলে নাই। আমি কি তোমাদের বুঝিয়ে দিব? বুঝিয়ে দিব? আচ্ছা বুঝিয়ে দিই, দেখবা হচ্ছে খুব অসাধারণ লাগবে। এটা তোমার লাগবে না, এটা জাস্ট তোমার জন্য আমি এক্সট্রা এক্সট্রা বোনাস তোমাদের জন্য। ঠিক আছে? তোমাদের জন্য গিফট এক্সট্রা। ঠিক আছে? এটা হচ্ছে কি গিফট, এটা কোনো কালে পরীক্ষায় লাগবে না। সিঙ্গলেট বা ট্রিপলেট এক্সাইটেড স্টেট কি বলছে। তো কোনো কিছু স্থায়িত্বের জন্য আমরা একটা শব্দ ইউজ করি, এটাকে বলা হয় এম, স্পিন মাল্টিপ্লিসিটি। এম, এটা হচ্ছে 2s+1, এটা অফলাইনেও আমি পড়িয়েছি। তো 2s+1 এর মধ্যে এস আসলে পরম মানে থাকে। ঠিক আছে? এস আসলে কিসে থাকে, পরম মানে থাকে, এর মানে এস এর ধনাত্মক মানটাই আমরা নিব। তো এবার দেখো আমি দুইটা স্টেট লিখছি, 2s+1, দুইটা স্টেট আমি লিখছি। দেখো এটা হচ্ছে সিঙ্গলেট আর এটা হচ্ছে ট্রিপলেট। এখানে এম এর মান যত বেশি হয় স্থায়িত্ব তত বেশি হয়। এম এর মান যত বেশি স্থায়িত্ব
তোমাদেরকে হুন্স রুলের মধ্যে এটা দেখানো হয়নি, বাট এটা হুন্স রুলের মধ্যেও দেখানো যায়। ঠিক আছে, হুন্স রুলের মধ্যেও দেখানো যায়। তাহলে এম এর মান যত বেশি স্থায়িত্ব তত বেশি। তাহলে এবার দেখো, একটা হচ্ছে সিঙ্গলেট এক্সাইটেড স্টেট, আর একটা হচ্ছে ট্রিপলেট এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তো এখানে স্পিন কি হয়, স্পিন ধরো এটা ছিল স্বাভাবিক অবস্থা, এখান থেকে স্পিন পরিবর্তন হয়নি। ঠিক আছে, স্পিন কিন্তু আগের মতোই আছে, ওর বিভক্ত হয়েছে কিন্তু কি না বলতো, শক্তির পার্থক্য হয়েছে, কিন্তু স্পিন কি আছে, আগের মতোই আছে। বাট এখানে কি হয় দেখো তো, ট্রিপলেট স্টেটে স্পিন কি হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। তাহলে এখানে একটা স্পিন কত, প্লাস হাফ, আর একটা মাইনাস হাফ দিলাম। এখানে একটা স্পিন হচ্ছে কি প্লাস হাফ, এটাও একই রকম প্লাস হাফ। তাহলে এস এর মান হবে দুইটা স্পিনের যোগফল, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ মিলে কত হয়, 0। এস এর মান হবে প্লাস হাফ মাইনাস হাফ মিলে কত, 0। এখানে এস এর মান হবে কি প্লাস হাফ প্লাস প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, এর মানে দুইটা স্পিনের যোগফল, তাহলে প্লাস হাফ মিলে কত হয়, 1। ঠিক আছে, তাহলে এবার দেখো এর জন্য স্পিন মাল্টিপ্লিসিটি এম এর মান কত আসছে, এম সমান আসছে 2s প্লাস 1, 2 ইন্টু এস এর মান 0 প্লাস 1, এর মানে কত, 1। ঠিক আছে, এর ক্ষেত্রে এম এর মান আসতেছে কত, 2s প্লাস 1, পরম মান এখানে দুইটাই পজিটিভ হয় আর দিইনি, 1 প্লাস 1, এর মানে কত আসে, 3। ঠিক আছে, 3। তাহলে এটাকে সিঙ্গলেট কেন বলছে, এটাকে সিঙ্গলেট কেন বলছে দেখো তো, এর কারণ এম এর মান কত, 1। ঠিক আছে, সেই জন্য বলছে কি সিঙ্গলেট। আর এখানে দেখো তো এটাকে 3 কেন বলছে, ট্রিপলেট কেন বলছে, এর কারণে এম এর মান কত বলো তো, 3, সেই জন্য বলছে ট্রিপলেট এক্সাইটেড স্টেট। তো প্রতিপ্রবাহ স্পিনের পরিবর্তন ঘটে না, অনুপ্রবাহে স্পিনের পরিবর্তন ঘটে। তো প্রতিপ্রবাহ অনুপ্রবাহ টপিকটা আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন পড়বো জাল টাকা শনাক্তকরণ, আরেকটা ছোট টপিক। এখন এটা পড়া আমাদের জন্য ইজি হবে, কারণ এটা প্রতিপ্রবাহের উপর বেস করা। আমি একটু দেখে নিই সব কিছু ঠিকমতো চলছে কিনা। কেমন অসাধারণ না জিনিসটা, কি অসাধারণ না, পরীক্ষা কিন্তু বুঝার একটা শান্তি, পড়ার একটা কি ডেপথ। ঠিক আছে, এবার আমি পড়ে ফেলি দ্রুত, আমার 2 মিনিট থেকে 3 মিনিট টাইম লাগবে। এটার আগের টপিক হচ্ছে কি বলতো, জাল টাকা শনাক্তকরণ। এটার আগের টপিকটাই কি, জাল টাকা শনাক্তকরণ। এই যে দেখো, জাল টাকা শনাক্তকরণ। দেখো এখান থেকে মেডিকেলে কেমন কোয়েশ্চেন আসছে, বুয়েটেও কোয়েশ্চেন আসছে, রিসেন্ট রিটেনে বুয়েটেও কোয়েশ্চেন আসছে। তো আমি জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউবি রশ্মির ব্যবহার, এই টপিকে আসছে। দেখছোই তো, মেডিকেল 20, মেডিকেল 23, বুয়েট সব জায়গায় কোয়েশ্চেন আসছে। তো এটা কি ইউজেস অফ ইউবি রেস, এই বছর ঢাকা বোর্ড 2500 এই কোয়েশ্চেনটা আসছে। মানে তোমাকে একটা বিকিরণ দিয়ে দিয়েছে, ট্রানজিশন ল্যামডাটা বের করবা, বলছে এখানে যে বিকিরিত রশ্মি পাওয়া যাচ্ছে এটা জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণের কোনো ভূমিকা আছে কিনা। ঠিক আছে, তো এখানে কি বলতে হবে দেখো তো, ইউজেস অফ ইউবি রেস টু ডিটেক্ট ফেক কারেন্সি নোটস অর ফেক পাসপোর্ট। ইউবি আল্ট্রাভায়োলেট রশ্মি হলো দৃশ্যমান আলো ও রঞ্জন রশ্মির এই দুইয়ের মাঝখানের তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এটা আমরা কি পড়েছিলাম বলতো, আমাদের লেকচার নাম্বার 5 আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ খুব সুন্দর মতো পড়েছিলাম। মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙাই। দৃশ্যমান আলো কত হয়, 380 থেকে 780 ন্যানোমিটার। রঞ্জন রশ্মি কত হয়, 0.01 থেকে 10 ন্যানোমিটার। আর এটা হয় 10 থেকে 380, সেজন্য বলছে এই দুইয়ের মাঝামাঝি অবস্থিত তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তোমরা সংবাদপত্র ও টেলিভিশনে বিভিন্ন সময় সংবাদ পড়েছো, ঢাকা ও বিভিন্ন শহরে জাল টাকা ও জাল গলা কাটা পাসপোর্ট কি জিনিস। ঠিক আছে, তৈরির দুষ্টচক্র গোপন সূত্রে পুলিশের হাতে ধরা পড়ে আদালতে সোপর্দ হয়েছে। মনে তো হয় না খুব বেশি চোখে পড়েছে। ঠিক আছে, চোখে পড়েছে, কিন্তু আমার মনে হয় এই জিনিস আরো অনেক বেশি করে মানুষ। সাধারণ চোখের দৃষ্টিতে এইসব জাল টাকা সহজে শনাক্ত করা সম্ভব হয় না, তাই না, সম্ভব হয় না।
চিত্রে আসল জাল টাকা বর্তমানে ব্যাংকে দিলে ব্যাংক সাথে সাথে বুঝে যাবে, ঠিক আছে। আসল এর মানে নর্মাল সাধারণ মানুষ আমরা পড়বো বিপদে। চিত্রে আসল 1,000 টাকার নোট ও একটি নকল জাল টাকার নোট, কারেন্সি নোট দেখানো হয়েছে। এগুলো কালার চিত্র দেখেনি অত ভালো। দুইটি কারেন্সি নোট দেখে তোমরা আসল টাকার নোট ও জাল টাকার নোট পার্থক্য করতে পারবে না। কিভাবে পারবে বলছে, বাহ্যিকভাবে দুটি নোটই তো দেখতে একই রকম, তবে আসল কারেন্সি নোটের অভ্যন্তরে গঠনগত কিন্তু পুলিশ প্রতিনিয়ত অভিযান চালায় এই মেশিনে কেউ এই কাজ করছে কিনা, ঠিক আছে, কাজ করছে কিনা এটার জন্য প্রতিনিয়ত অভিযান চালাই। তবে আসল কারেন্সি নোটের অভ্যন্তরে গঠনগত একটি পার্থক্য অবশ্যই আছে, যাকে কারেন্সি নোটের নিরাপত্তা ব্যবস্থা বা কি বলছে সিকিউরিটি ডিভাইস। তাহলে বলছে আসল কারেন্সি নোটে কি আছে, একটা সিকিউরিটি ডিভাইস আছে। জাল পাসপোর্ট ও নকল টাকা শনাক্তকরণে বর্তমানে ইউভি রশ্মি বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে একটা কোয়েশ্চেন সবাই ভুল করে, ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার। তবে 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 এত তরঙ্গ দৈর্ঘ্যই অর্থাৎ 230 থেকে 375 তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি অপটিক্যাল সেন্সর রূপে আসল নকল কারেন্সি নোট ডিটেক্টর মেশিনে ব্যবহৃত হয়। এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়, এটা দাগায়নি, এটা দাগাতে হবে। ইউবি হচ্ছে 10 থেকে 380, পুরাটা কিন্তু ইউজ করে না, ইউজ করা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। তোমার যখন জাল টাকা শনাক্তকরণের বিষয় আসবে তোমাকে এটা বলতে হবে ইউবির তরঙ্গ দৈর্ঘ্য কত। এরপর ডিটেক্টর মেশিনে নোট, ডিটেক্টর মেশিনে কোনটা ব্যবহৃত হয়, 230 থেকে 375। ডিটেক্টর মেশিন ব্যাংকে থাকে অথবা ইউবি পেন থাকে, ঠিক আছে। আসল ওদের ডিটেক্টর মেশিনই আছে। কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর ফসফোর নামক বিশেষ প্রতিপ্রবাহ বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। ফসফোর আমরা একটু আগে দেখেছি, ইউরোপিয়াম 2+, ইউরোপিয়াম 3+, অ্যান্টারবিয়াম 3+, যেগুলো কি করে প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। তো প্রতিপ্রবাহ শব্দটা জাল টাকা শনাক্তকরণে আসতে হবে, ঠিক আছে, জাল টাকা শনাক্তকরণে আসতে হবে। ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিকোয়েন্সির ফোটন দ্বারা ফসফর অণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উচ্চিত হয়। পরক্ষণে ফসফর অণুর উত্তেজিত ইলেকট্রনটি অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে সুস্থিত অবস্থায় ফেরার পথে পূর্বে শোষিত শক্তি দৃশ্যমান আলো নির্দিষ্ট বর্ণের ফ্রিকোয়েন্সিতে বিকিরিত হয়। এই বিকিরিত আলো যুক্ত হওয়ার কারণে একে কি বলা হচ্ছে, প্রতিপ্রবাহ বলছে। এই নীতির উপর ভিত্তি করে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। পারবা এখানে কিসের কথা বলতে হবে, প্রতিপ্রবাহের কথা বলতে হবে। ফসফর কি, এখানে দেখো ফসফর হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের, যেমন 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি শোষণকারী, কিন্তু এরা কি করছে, দৃশ্যমান আলোর পরিসরে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ এত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে শোষিত রশ্মি বিকিরণকারী রাসায়নিক পদার্থ, ঠিক আছে, রাসায়নিক পদার্থ। এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটা মেডিকেল বিষয় আসছে। ইউভি রশ্মি ব্যবহৃত কত, 230 থেকে 375। আর কি ব্যবহৃত হয়, ফসফর। ফসফর তৈরিতে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থেনাইট মিশ্রণ ব্যবহৃত হয়, যেমন ইট্রিয়াম অক্সাইড, ইউরোপিয়াম আয়ন, ইট্রিয়াম অক্সাইড Y2O3। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অলরেডি কোয়েশ্চেন আসছে, এমন না যে তোমাকে নতুন করে প্রমাণ করার জন্য। তোমার সময়ই 26 বেজ, 27 বেজ, 28 বেজ যারা তোমার সময়ই যে কোয়েশ্চেন আসবে ব্যাপারটা এটা না। এই কোয়েশ্চেন অলরেডি এসে গেছে, এটা কোয়েশ্চেনের ঘাটে হিসেবে সাবদের কাছে পরিচিত হয়ে গেছে। এর মানে এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ইট্রিয়াম অক্সাইড, ইউরোপিয়াম অক্সাইড, ইউরোপিয়াম আয়ন, ঠিক আছে, সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও অক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, টার্বিয়াম আয়ন সবুজ বর্ণ বিকিরণ করে, ইউরোপিয়ান 3+ লাল বর্ণ বিকিরণ করে। এগুলো একটু চোখের দেখা দেখে রাখবে। বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ইউরোপিয়ান 2+, ঠিক আছে, নীল বর্ণ বিকিরণ করে, 2+ নীল, 3+ লাল। তো এখানে বলছে ইউভি ফসফর কালি, তাহলে ফসফর জিনিসটা কি, একটা রাসায়নিক পদার্থ যেটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে, ঠিক আছে। জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। যেমন এটা কি করছে, আপতিত আলো হচ্ছে ইউভি, যেটা অদৃশ্য, আর এটা কি করছে, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরিত হলুদ বর্ণ। তাই বিভিন্ন জাতীয় ব্যাংক কারেন্সি নোটের সুতে রক্ষা কবচ হিসেবে এগুলো আর ওইভাবে লাগবে না, ঠিক আছে, এগুলো আর ওইভাবে লাগবে না। যেমন বাংলাদেশে 1000 টাকার নোটে এই কোয়েশ্চেনটা আসতে পারে, হালকা বেগুনি, হালকা সবুজ বর্ণের ছড়ানো ছোট আকারে বিভিন্ন রেখা কি কেমন থাকে, হালকা বেগুনি, হালকা হলুদ, হালকা বেগুনি, হালকা হলুদ, মানে চোখের দেখায় একটু দেখে নিও আর কি। এমন না যে আসলে তো আমরা অন্য মার্ক করা থাকতো, এই মার্কটা করা থাকতো। 500 টাকা ও 1000 টাকার নোটে হালকা লালচে, হালকা, এখন আবার নোট চেঞ্জ হয়েছে, তো এগুলো এখন আসলে ভ্যালিড না। একবার আমরা পটেনশিয়াল মেডিকেলি এনে এটা দিয়ে দিয়েছিলাম, $10 কোন বর্ণ থাকে, লাল বর্ণ। তো এরকম হলে তো অনেক ইনফরমেশন হয়ে যায়, এটা এমনি চোখের দেখা, এটা এমনি তুমি দেখার জন্য বললাম, ঠিক আছে। এটা মানে ডলারেও দেখো, একটাতে কমলা, তো এগুলো তোমার মনে থাকবে, জন্ম মনে থাকবে না। এগুলোকে জন্ম মনে রাখা সম্ভব, বিষয় বুঝতে পারছো? কারণ অনেক ইনফরমেশন যখন হবে, হয়তো আজকে কোনো টিজ এই জায়গায় মনে রাখতে পারলো, মানে জাস্ট এটা দেখার জন্য, এই জিনিসটা বোঝার জন্য যে বিভিন্ন ডলারে বিভিন্ন কি থাকে,
ইউভি রশ্মি দ্বারা সৃষ্ট প্রতিপ্রভার বর্ণ কি হয়, বিভিন্ন হয়। ঠিক আছে, এবার আমরা আরেকটা টপিক পড়বো, তাহলে আমাদের আজকের পড়া শেষ। সেটা হচ্ছে এমআরআই। এটা হচ্ছে এমআরআই। কেমন এমআরআই কই? তো তোমরা এখানে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিবা। ফসফর বলতে কি বুঝো? জাল কারেন্সি নোট শনাক্তকরণ ইউভি রশ্মি ও ফসফরের ভূমিকা। তাহলে ফসফর হচ্ছে রাসায়নিক পদার্থ। প্রতিপ্রভা বলতে কি বুঝায়? প্রতিপ্রভা হচ্ছে যাদের ইনস্ট্যান্ট রিমিশন হয়, 10⁻15 সেকেন্ড শোষণকালের মানে শোষণকালে 10⁻15 সেকেন্ডের মধ্যে এদের কি হয় বলতো? বিকিরণ হয়, এবং বিকিরণ 10⁻9 সেকেন্ড পর্যন্ত আলোক উৎস সরিয়ে নিলে স্থায়ী হয়। এমআরআই কই গেল একটু দেখি। এমআরআই আগে না পরে? এই যে, ঠিক আছে। রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষা, আমি আছি 162 নাম্বার পেজে। রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি। ঠিক আছে, রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি তো দেখতেই পাচ্ছ, মেডিকেল বলো বা যেসব জায়গায় এমসিকিউ বোর্ড পরীক্ষা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো আমরা জানি, ওকে কি বেশি প্রেশার দিয়ে দিয়েছি? কেমন, আমরা আসি, দেখো। তো আমরা জানি যাদের টিউমার বা যে কোনো জটিল রোগ ভিতরে কি অবস্থা এটা দেখতে চাই, তাদেরকে এমআরআই পাঠানো। এমআরআই খুব কষ্টকর। কেমন এমআরআই হচ্ছে, করাও কষ্ট আছে। ওই যে টিভিতে অ্যাড দেখো না, মানুষকে ওই যে একটা এরকম চেম্বারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, এরকম চেম্বারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, এরকম চেম্বারের মধ্যে একটা ট্রে এর মতো আছে, এটা করে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এরকম চেম্বারের এই গোল যেটা দেখো, এখানের মধ্যে কি থাকে? ম্যাগনেট। এখানের ভিতর কি থাকে? ম্যাগনেট। তো এমআরআই রুমে বিশেষ সতর্কতা, তুমি ঘড়ি নিয়ে যেতে পারবা না, বেল্ট নিয়ে যেতে পারবা না, মোবাইল নিয়ে যেতে পারবা না, বিভিন্ন রিং পরে যেতে পারবে না। সবচেয়ে প্রবলেম হয় কাদের বলো তো? যারা হার্ট পেশেন্ট, হার্টে রিং পরানো আছে, বা ধরো আমার এক পরিচিত আত্মীয়, আমার মামা হন, তো উনার হচ্ছে, উনাকে এমআরআই দিয়েছেন ডাক্তার, কারণ উনি ওনার হিস্ট্রি বলে নেই। বাংলাদেশে হচ্ছে তো পেশেন্ট গেলে আমরা কি ডাক্তারকে বলি আমার এই সময় এটা হয়েছিল, এই সময় এটা হয়েছিল, এই বিষয় হয়েছে, আমার এই অপারেশন হয়েছে, এরকম বিষয়গুলো আমরা কিন্তু ডাক্তারকে বলি না। তো যে কোনো সময় কিন্তু ভুল চিকিৎসা হতে পারে। এটার জন্য ডাক্তার দায়ী না, এটার জন্য হচ্ছে আমাদের পুরো প্রসেসটা দায়ী, মানে সিস্টেমটা দায়ী, প্রসিজারটা দায়ী, তাই না? আমরা মানে ডাক্তারও আসলে পুরো হিস্ট্রি নিচ্ছে না, পেশেন্টরাও এগুলোতে বিরক্ত হয়ে যাবে, ওর কাছে কোনো হিস্ট্রি এমনিই নেই। তো যেটা হোক, ওনাকে হচ্ছে এমআরআই করতে দিয়েছে, কিন্তু ওনার হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে হাতে হচ্ছে তোমার একটা ওই যে রিং পরানো ছিল। তো এমআরআই যখন করতে শেষ মুহূর্তে বলে যে হ্যাঁ মনে পড়ছে যে আমার আর না হয়তো মানে সিভিয়ার দুর্ঘটনা হয়ে যেত। কেমন? আর না হয়তো সিভিয়ার দুর্ঘটনা হয়ে যেত, বুঝতে পারছো মনে হয়? তো এটা আসলে মানে প্রসিজার, উনারও বলা লাগবে, কারণ এমআরআই মানুষ তো জানে না। এমআরআই যখন করবে, এমআরআই হচ্ছে যাদের হচ্ছে এরকম মেটাল আছে, মেটাল কোনো কারণে অপারেশন বা বিভিন্ন কারণে ডিসলোকেট হয়েছে, এটার জন্য বসিয়েছে, এরা কিন্তু এমআরআই করতে পারবে না। এবং তোমার সাথে তুমি যখন এমআরআই করতে যাবে, এমআরআই মেশিনে তুমি হুট করে ঢুকে গেলা, তোমাকে শহর টেনে নিয়ে চলে যাবে, কারণ এখানে কি থাকে? পাওয়ারফুল ম্যাগনেট থাকে। তো এমআরআই থেকে প্রথম কোয়েশ্চেন যেটা আসে, এটা কি বলতো? ম্যাগনেটিক এমআরআই এর পূর্ণরূপ কি? একটু সবাই লিখে ফেলো। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এর মানে ম্যাগনেটের সাহায্যে রেজোনেন্স করে। ম্যাগনেট দিয়েছে, আবার একে অনুরণন। অনুরণন মানে তুমি কি বলতে পারো? ছন্দে ছন্দে নাচতেছে, ঠিক আছে। অনুরণন, রেজোনেন্স শব্দটার ভিতরেই আছে অনুরণন। এর মানে কি? ছন্দে ছন্দে জিনিসটা কি অনেকটা রেজোনেটিং। রেজোনেটিং দেখে মনে হয় একটা কি হচ্ছে ওরে, মানে আর কিছুর সাথে তাল মিলাচ্ছে। রেজোনেন্স মানে আর কিছুর সাথে। আর ইমেজিং এর মানে এটাতে কি তুলছে? ছবি তুলছে। ওই ছবিটা দেখে তো আমরা বুঝতে পারবো ওর কি ভিতরে সেলগুলো ভালো আছে নাকি ভালো নেই, কি অবস্থা। হলো চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিশেষ কার্যকর পরীক্ষা পদ্ধতি। তো যারা এমআরআই করতে পারে না তারা কি শেষ? না, তারা তখন সিটি স্ক্যান, বিকল্প হচ্ছে কি বলতো এমআরআই এর বিকল্প, তারা তখন সিটি স্ক্যান করে। সিটি স্ক্যানে ইউজ হয় হচ্ছে এক্স রে। সিটি স্ক্যানে কি ইউজ হয়? অসংখ্য এক্স রে। এটা নর্মাল এক্স রে থেকে সিটি স্ক্যানের মানে এক্স রেটা হচ্ছে বিভিন্ন লেয়ারে পাঠানো হয়, বিভিন্ন সেকশনে পাঠানো হয়। রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিশেষ পদ্ধতি। তো এমআরআই মেশিনে মানে তোমাকে বলতে পারে একটা পেশেন্ট ওর হচ্ছে হার্টে রিং পরানো হচ্ছে, কি এমআরআই করতে পারবে না? তাহলে বিকল্প কি? বিকল্প সাজেস্ট করতে সিটি স্ক্যান তোমাকে উদ্দীপকে বলে দিতে পারে, বা কোনো উদ্দীপক ভিত্তিক এমসিকিউ যেগুলো আছে। এই পদ্ধতিতে এমআরআই মেশিনে শক্তিশালী কি করতে হয়? চুম্বক ক্ষেত্র, খুবই ইম্পর্টেন্ট লাইন। সাথে কি দিতে হয়? রেডিও তরঙ্গ। মানে এত ইম্পর্টেন্ট লাইন কেমনে এই বইয়ে দাগালো না, আমার মাথায় ঢুকছে না। তুমি অবশ্যই দাগাবা। অর্থাৎ এমআরআই এ কি কি ইউজ হয়? এমআরআই এ প্রথম ইউজ হয় হচ্ছে ম্যাগনেট। এটার 0.5 থেকে ধরো 3 টেসলা,
এরকম হয়, বা 1.5 থেকে 3 আছে, বইয়ে যে ডেটা আছে আমরা ওই ডেটা অনুযায়ী লিখবো। ঠিক আছে, বইয়ে কি ডেটা আছে আমরা একটু দেখবো। এরপর কি ইউজ হয় বলতো, রেডিও ফ্রিকোয়েন্সি। এরপর কি ইউজ হয়, রেজোনেন্স করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি। আর কি ইউজ হয়, এমআরআই এর তিনটা জিনিস ইউজ হয়। একটা হচ্ছে ম্যাগনেট, এটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ হয়। এরপর রেডিও ফ্রিকোয়েন্সি, এই যে দেখো রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গের যে কম্পাঙ্কটা এটা ইউজ হয়। আরেকটা ইউজ হয় কি বলতো, এই যে দেখো এনএমআর, মানব দেহে এনএমআর সক্রিয় পরমাণু আছে, এনএমআর ইউজ হয়। তাহলে তোমরা লিখেছো প্রথম কোয়েশ্চেন কি, এমআরআই এর পূর্ণরূপ কি, এরপর লিখো এনএমআর এর পূর্ণরূপ কি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এটা হচ্ছে এমআরআই এর পূর্ণরূপ কি। অ্যামেজিং। আরেকটা হচ্ছে এনএমআর, ডিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ঠিক আছে, এই দুইটা লাগবে। এনএমআর সক্রিয় পরমাণু কারা, তোমাদেরকে আমি বলেছিলাম এর আগের একটা ক্লাসে, যাদের মধ্যে বিজোড় সংখ্যক, বিজোড় প্রোটন বা বিজোড় নিউট্রন আছে। যেমন তোমাকে আমি যদি বলি কার্বন 612, এটা কি এনএমআর সক্রিয়, 6টা প্রোটন 6টা নিউট্রন, না। তোকে আমি যদি বলি অক্সিজেন 8-16, এটা কি এনএমআর সক্রিয়, না। 8টা প্রোটন 8টা কি নিউট্রন, দুইটাই জোর। তোমাকে আমি যদি বলি কার্বন 6-13, এটা কি এনএমআর সক্রিয়, হ্যাঁ এনএমআর সক্রিয়, কারণ 6টা প্রোটন হলে কি হবে 7টা নিউট্রন, তাহলে এটা এনএমআর সক্রিয়। হাইড্রোজেন যদি বলি, হাইড্রোজেনের প্রোটন সংখ্যায় বিজোড়, তাহলে এটা কি হবে বলতো, এনএমআর সক্রিয়। ঠিক আছে, তো তিনটা জিনিস লাগে এমআরআই এ। কয়টা জিনিস লাগে বলতো, তিনটা জিনিস লাগে। এমআরআই এ কয়টা জিনিস লাগে, তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে এনএমআর পরমাণু, যেটা মানবদেহের মধ্যে পানিতে আছে, হাইড্রোজেন আছে, তাই না। তাহলে এমআরআই এর মধ্যে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, এরপর কি রেডিও, এটা ভুলে যায় সবাই, রেডিও তরঙ্গের ব্যবহার কিসে মনে আছে, রেডিও তরঙ্গের ব্যবহার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও তরঙ্গ, যেটাই বলো না কেন এটার ব্যবহার কিসে, এমআরআই এর মধ্যে ছিল। আরেকটা হচ্ছে এনএমআর, যে মানবদেহে পানির মধ্যে আছে। ঠিক আছে, এই তিনটা জিনিস এমআরআই মনে রাখতে হবে। তো বলছে কি, রেজোনেন্স সৃষ্টিকারী পরমাণুযুক্ত পানির ঘনমাত্রার ভিন্নতার উপর কারণ আমাদের দেহের ম্যাক্সিমাম অংশই হচ্ছে কি পানি, সেই জন্য বলছে পানির ঘনমাত্রার ভিন্নতার উপর নির্ভর করে পরীক্ষাধীন দেহাংশের অভ্যন্তরে বিভিন্ন তন্ত্র বা অর্গানের ত্রিমাত্রিক ডিজিটাল ছবি বের হয়ে আসে। এই ছবিকে এমআরআই বলে। এমআরআই মেশিনে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সি সমূহ 10⁴ হার্টজ উচ্চ শক্তি এসি কারেন্ট থেকে সৃষ্টি করা হয়। এইসব এমআরআই ডিজিটাল ছবি কম্পিউটারে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে রোগাক্রান্ত তন্ত্রের ছবি, সুতন্ত্রের যেটা সুস্থ আছে এটার থেকে রোগাক্রান্ত যেটা এফেক্টেড হয়েছে এটা ছবি ভিন্ন হয়। নিচে সুস্থ মস্তিষ্ক, টিউমার আক্রান্ত মস্তিষ্কের এমআরআই ইমেজ দেখানো হয়েছে, কোনোটাই তো বোঝানো যাচ্ছে না স্বাভাবিকভাবে। এর মানে সুস্থ হলে ওটার ছবিটা কেমন হতো, আর যেটা হচ্ছে রোগাক্রান্ত হয়েছে ওটার ছবি কেমন হতো। এমআরআই এর ব্যবহার বিভিন্ন তন্ত্রের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিজনিত টিউমার, আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ঠিক আছে, রক্তনালিকা সংক্রান্ত রোগ ও জীবাণু, কেউ ধরো হঠাৎ করে ভিতরে ইনজুরি হলো কিনা, অনেক সময় বাইরে ইনজুরি বোঝা যায় না। ঠিক আছে, হুট করে পড়েছে, বাইরে ইনজুরি বোঝা যাচ্ছে না, ধাক্কা খেয়েছে কিছুর সাথে। যেমন আমার এক রিলেটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে একটা ধাক্কা খেয়েছে বড় মেশিনের সাথে, মাথা প্রচণ্ড ব্যথা, বুঝছো, কিন্তু সে বাইরে কোনো কি হয়নি, তোমার আক্রান্ত হয়েছে এটা বোঝা যাচ্ছে। তো ওই ক্ষেত্রে করণীয় কি, এমআরআই করতে হবে। বিষয় বুঝতে পারছো, মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্টে থাকা 4টি লিগামেন্টের কোনোটি ছিঁড়ে গেলে শনাক্তকরণ, মেরু মজ্জায় টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর। বিষয় বুঝতে পারছো, অত্যন্ত কার্যকর। এরপর কি এমআরআই এর মূলনীতি, বিজোড় সংখ্যক প্রোটন বা বিজোড় সংখ্যক নিউট্রনের চুম্বকীয় অনুরণন ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে এমআরআই পদ্ধতি প্রস্তুত। নিউট্রন বা এনএমআর পরমাণুর মধ্যে যেমন কি আছে, এটার প্রোটন হচ্ছে কি বিজোড়, এটা নিউট্রন হচ্ছে বিজোড়, এটার প্রোটন হচ্ছে বিজোড়, নিউট্রন ও দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে। তো আমাদের দেহে 70% হলো পানি, প্রতিটি হাইড্রোজেন পরমাণু প্লাস এগুলো হচ্ছে তোমার লাগবে না, বুঝছো। নিউক্লিয়াসগুলো দুটি শক্তি স্তরে বিন্যস্ত হয়, একটি স্তর চৌম্বক ক্ষেত্র বরাবর বিন্যস্ত থাকে, সেটি হলো কম শক্তি স্তরযুক্ত প্যারালাল স্পিনের আলফা স্তর। ঠিক আছে, যেটা কম শক্তি স্তর
শক্তি কম এটাকে বলছি আমরা আলফা স্তর, আরেকটা হচ্ছে যেটা শক্তি বেশি এটাকে বলছি আমরা বিটা স্তর। ঠিক আছে, ওইখানে যেমন সিঙ্গলেট বা ট্রিপলেট ছিল ওইরকম। ঠিক আছে, কিছু খানিকটা ওইরকম দেখো, মানে শক্তির পার্থক্য। বহিস্থ চৌম্বক ক্ষেত্রের বিপরীতে উচ্চ শক্তিযুক্ত অ্যান্টি প্যারালাল স্পিনের নিউক্লিয়াস এগুলো লাগবে না। পরীক্ষার নমুনা মস্তিষ্কের মধ্য দিয়ে আরএফ এর প্রতিফলন নিম্ন শক্তি স্তরের সাহায্যে, এগুলো হচ্ছে লাগবে না, একবার দেখে রাখতে পারো। মানে সহজ কথা হচ্ছে ফার্স্টে কি দেয়, ফার্স্টে হচ্ছে তোমার কি দেয়, ম্যাগনেটিক ফিল্ড দেয় 0.5 থেকে কত 3 টেসলা। এরপর কি দেওয়া হয়, রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে সবগুলাকে তোমার কি করে, সবগুলা এনএমআর পরমাণুকে একই লাইনে সাজায়, একই লাইনে সাজায়। এরপর যখন তোমার এনার্জি সরাই নেই, এটা আবার কি করে বলো তো, আগের অবস্থায় ফিরে আসতে চাই। তাহলে এনার্জির কি হচ্ছে বলো তো, পার্থক্য। সহজ কথা কি হতে হবে, এনার্জির পার্থক্য হতে হবে। যখন এনার্জির পার্থক্য হবে, ওই জায়গাটা থেকে আমরা আসলে কি পাচ্ছি বলো তো, ছবিটা পাচ্ছি বা বিকিরণটা পাচ্ছি। ঠিক আছে, প্রোটন সময় দোদুল্যমান অবস্থায়, এটা তুমি একটা ইউটিউবে এমনি ভিডিও দেখে নিলে দেখবা হচ্ছে এটা এমনি বুঝা লাগবে না, জাস্ট কেমনে কাজ করছে। ফার্স্টে কি দিচ্ছে বলো তো, ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছে, এরপর কি দিচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সিটা দিচ্ছে। ঠিক আছে, তখন এনএমআর পরমাণুগুলো হচ্ছে একটা লাইনে যাচ্ছে। ঠিক আছে, একটা লাইনে যাচ্ছে। তো দেখো এখানে কি বলছে, এমআরআই ছবির মানের, এমআরআই পরমাণু দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি, আরএফ মানে রেডিও শক্তি শোষণ এবং আরএফ বন্ধের পর ওই বিকিরণের মধ্যবর্তী সময়কে অনুরোধ সৃষ্টিকারী প্রোটন স্বস্তিকার বা রিল্যাক্সেশন টাইম বলে। এর মানে ও শক্তি শোষণ করছে এবং আরএফ আমি একটা সময় বন্ধ করে দিলাম, এর মানে সোর্স বন্ধ করে দিলাম, তাহলে রেজোনেন্স কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটাকে বলছে মধ্যবর্তী সময়কে অনুরোধ সৃষ্টিকারী প্রোটন স্বস্তিকাল বলছে, রিল্যাক্সেশন টাইম বলছে। এমআরআই ইমেজের মান নির্ভর করে রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিকাল টিআর এবং রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর। যারা রেজোনেন্স সৃষ্টি করছে পরমাণু, এগুলোর কি ঘনমাত্রার উপর। যেহেতু ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত টিস্যুতে পানির পরিমাণ বেড়ে যায়, তখন পার্শ্ববর্তী সুস্থ টিস্যুর চেয়ে ওই সুস্থ অংশে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ তীব্রতাও কি থাকে, বেশি থাকে। কারো ধরো কি হলো, অস্বাভাবিক কোষ বৃদ্ধি হলো, যে আমরা ক্যান্সার ধরতে পারি বা যে কোনো টিউমার, ঠিক আছে, যেটা ক্যান্সারাস না এটাও হতে পারে, কিন্তু এখানে ধরো কি হয়েছে, গ্রোথ হয়েছে, তাহলে ও কি হবে বলতো, শোষণ বাড়িয়ে দিবে। তো এটা আসলে মেডিকেলের কি হলে হয়, আমার চেয়ে আরেকটু ভালো বলতে পারতো অবশ্যই, বুঝতে পারতো, কারণ ওনারা তো কাজই করছেন এটা নিয়ে। এরকম মস্তিষ্ক কি বলে, মস্তিষ্ক কোষের অসংখ্য হাইড্রোজেন অণু নিউক্লিয়াস থেকে যে এনএমআর সিগন্যাল পাওয়া যায়, এদেরকে কম্পিউটারে প্রসেস করলে মানুষকে, মানে মেডিকেলও ভাগ আছে, এটা হচ্ছে তোমার এই কি বলে এটাকে, রেডিও অ্যাক্টিভিটি একটা সেকশন আছে ওদের, যারা এইগুলো নিয়ে কাজ করে। বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ পাওয়া যায় খুব সম্ভব। স্বাভাবিক ইমেজের সাথে তো কোষের ধ্বংস বা পরিবর্তন থেকে রোগ শনাক্তকরণ করা হয়। উদ্ভাবনের জন্য 2003 সালে পল স্টারবার্গ, এরপর কি ম্যান্সফিল্ড চিকিৎসা বিজ্ঞানে কি হয়, নোবেল পুরস্কার পান। সতর্কতা, এমআরআই মেশিনের চুম্বক ক্ষেত্র থেকে হার্ট পেজ মেকার বা কৃত্রিম স্পন্দন যন্ত্র ব্যবহারকারী রোগীর ক্ষেত্রে এমআরআই ব্যবহার করা যাবে না। শ্রবণে সাহায্যকারী ধাতব যন্ত্র যারা ব্যবহার করে ধাতব পদার্থ, তাদের এমআরআই খুলে করতে হবে। তো এখানে পড়বা হচ্ছে আরএফ এর ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। বেলায় স্বস্তিকাল টিআর বলতে কি বোঝায়, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি দিছো, আবার রেডিও ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিছো, মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে স্বস্তিকাল। ঠিক আছে, এমআরআই এর মূলনীতি, এমআরআই ছবির ব্যবহার, এমআরআই বলতে কি বোঝায়, এই যে এদের সাহায্যে যে ব্যবহার করে ছবি তুলে, এটাকে বলা হচ্ছে এমআরআই। অধিক জেনে নাও, এটা হচ্ছে মেডিকেলে লাগতে পারে। মানবদেহের অভ্যন্তরে থাকা বিভিন্ন তন্ত্রের কোনো কোমল টিস্যুর ডিজিটাল ছবি তোলার জন্য এমআরআই এর মতো সিটি স্ক্যান, ঠিক আছে, কম্পিউটেড টমোগ্রাফি যেটা বলছে, স্ক্যানিং পদ্ধতি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিটি স্ক্যানের পদ্ধতিগত পার্থক্য আছে। এমআরআই এর বেলায় হচ্ছে চুম্বক ক্ষেত্র আর রেডিও তরঙ্গ ব্যবহার করা হচ্ছে। সিটি স্ক্যানের বেলায় মেশিনে কি হচ্ছে, এক্সরে শক্তি ব্যবহৃত হয়, চারদিকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেহের অভ্যন্তরে কি করা হয়, সিরিজ অফ এক্সরে ইমেজেস। ঠিক আছে, শনাক্তকরণের কোনো এমআরআই ও সিটি স্ক্যান কোনটি অতকে তার চিকিৎসকই সঠিক করেন, মানে চিকিৎসকের ঠিক করেন। এমআরআই করতে তো খরচ একটু বেশি পড়ে, সিটি স্ক্যান আর একটু কম পড়ে। হাঁটু টন লিগামেন্ট শনাক্ত করে এমআরআই পদ্ধতি উত্তম, কারণ এক্ষেত্রে বোন ও লিগামেন্টের ছবি স্পষ্ট। এমআরআই এর ক্ষেত্রে সিটি স্ক্যানে আর্থিক খরচ কম। ঠিক আছে, এটাই বলেছে। এনএমআর এর ক্ষেত্রে কি থাকে, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে, নিউক্লিয়াসের দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে, যখন বিজোড় থাকে প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এনএমআর পরমাণু যুক্ত যৌগ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে অনুরণন সিগন্যাল সৃষ্টি করা হয়। তো এইটুকু পড়া। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, তোমাদের টপিকগুলো আশা করি খুব সুন্দরভাবে আমি বুঝাতে পারছি। প্রতিপ্রভা, অনুপ্রভার কনসেপ্ট বা মাস ডিফেক্ট, এই কনসেপ্টগুলো অসাধারণ কনসেপ্ট। এরপর জাল টাকা বা এমআরআই এর বেসিক, এগুলো আমরা আশা করি খুব সুন্দর মতো জানতে পারছি। নেক্সট দিন থেকে আমরা কিন্তু কি শুরু করে দিব, দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতা দেখবা আমি ক্লাসে যা পড়াবো এর বাইরে তোমার কিছু লাগবে না, সব কনসেপ্ট এখানেই কভার হয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই।